আমার সংসার ছাড়খাড় করে দিলি মুখপুরি। একটা বাচ্চা জন্ম দিতে পারিস না? কোন কারণে তোরা আমার সংসারে রাখবো? বিয়ে 4 বছর পেরিয়ে গেল, আমার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলি না। অলক্ষী মেয়ে, আমার ঘরে যেদিন পা রাখছিস ওই দিন থেকে অশান্তি। সহজ সরল ছেলেটারে ফাঁসিয়ে বিয়ে করলি। ওই শয়তানকে কত বুঝাইছি এইটারে ডিভোর্স দে, আমার বোনের মেয়েরে বিয়ে কর। হারামজাদা শোনে নাই, আমার সংসার নির্বংশ করলি তুই। শাহিদা বেগম তিক্ত সুরে কথাগুলো একদমে বলেই হাতের খুন্তি ছুঁড়ে মারল মেঝেতে। তার শব্দে চারপাশ ঝনঝন করে ওঠে। সকাল সকাল প্রতিদিন এই অশান্তি সহ্য হয় না কলির। ইচ্ছে করে আত্মহত্যা করতে। রান্নাঘরে শাশুড়ি নিজের নাতি নাতনিদের কথা বলে আহাজারি করছে। এসব অপমান শুনে মেয়েটি আর রুমে শুয়ে থাকতে পারল না। বারান্দায় দাঁড়িয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করলো। জীবনে শুধু একটাই অপূর্ণতা, নিজের একটি সন্তানের হাহাকার। রোজকার ঘটনা এটা। নাফিদ সকাল সকাল চলে যায় অফিসে। তৎক্ষণাৎ শাশুড়ির সুযোগ পেলে মাতৃত্বের খোঁটা দেয়। তার কোনো ইচ্ছে নেই এত অপমান কটুবাক্য শুনে এই বাসায় থাকার। শুধু নাফিদের জন্যই মরে গিয়েও বেঁচে আছে। বাইরে বের হলে রাস্তায় বাচ্চাদের দিকে কেমন মলিন মুখে তাকায় নাফিদ। তৎক্ষণাৎ কলির বুক মোচড় দিয়ে ওঠে। সে কখনোই পারবে না নাফিদকে বাবা হওয়ার সুখ দিতে। যদি 1%ও আশার আলো দেখতে পেত, তবে নিজের জীবন বাজি রেখে ওই সন্তানকে পৃথিবীর আলো দেখাতো। কলির কান্নার মাঝে আবারও চিল্লিয়ে উঠল তার শাশুড়ি, বয়স হচ্ছে আমার, এখনো নিজেকে কাজ করতে হয়, আর ওই মহারানী শান্তিতে খাবার গিলে। বলি কি, লজ্জা করে না? কোথায় এই বয়সে নাতি নাতনি নিয়ে খেলবো, সময় কাটাবো? ওই কপাল কি আমার আছে? মুখ পড়ি সব শেষ করে দিয়েছে। এই সোনার সংসার ধ্বংস করতে এসেছে। এত অপমান করি, তবুও সহ্য করিস কিভাবে? আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারিস না? কলি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়, বারান্দায় ত্যাগ করে। মলিন মুখে বের হলো রুম থেকে। তাকে দেখে ওর শাশুড়ি নাক ছিটকালো। দেখে মনে হবে ক্রোধে ফেটে পড়ছে। তীক্ষ্ণ সূচের মতো চোখ দুটি দেখে ফিচেল হাসলো কলি। এসব আচরণ আজকাল সয়ে গেছে, কষ্ট হয় না। তার শরীর ঠিক থাকলো, ভেতরে ভেতরে সূচের আঘাতে জর্জরিত। সে আলগোচে বাসন হাতে নেয় ধোয়ার জন্য। তৎক্ষণাৎ মহিলাটি এসে কলির হাতে ঝাটকা মেরে বাসন ছিনিয়ে নিল। ছ্যাদ করে উঠে তার হাত মুচড়ে বলল, এই অপয়া, হাত দিয়ে আমার সংসারের একটা জিনিসও ধরবি না। তুই বেরিয়ে যা বাসা থেকে। কলি হাত ছাড়িয়ে শক্ত গলায় বলল, আপনার ছেলে যতক্ষণ আমাকে ডিভোর্স না দিচ্ছে, আমি এক পাও নড়ব না। শাহিদা রক্তচক্ষুনি তেড়ে গেল। তোর সাহস তো কম না, প্রতিদিন এত চিল্লাচিল্লি করেন, আপনার কি গলা ব্যথা করে না? শাহিদার রাগ ধপধপ করে বেরিয়ে আসতে চাইল। কলি পাত্তা না দিয়ে রান্নাঘরে কাজে লেগে পড়ে। শাহিদা বেগম তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলল, তুই আবার জিনিসে হাত দিলি? ওই অপয়া হাতে কিছু ধরবি না, অমঙ্গল হবে আমার সোনার সংসারে। তুই বের হ রান্নাঘর থেকে। প্রতিটি কথা কলি হৃদয়ে ক্ষতবিক্ষত করে দেয়। মনে হয় কেউ ছুরি দিয়ে এফর ওফর করছে। কলির নিজেকে সামলে জবাব দিল, আপনি তো একটু আগে বললেন আমি কোনো কাজ করি না, আবার কাজে হাত দিলেও জ্বলে ওঠেন। কি করব আমি? মুখ বুজে খোটা শুনবো? খেতে বসলে খোটা, কাজে হাত দিলে খোঁচা। আমি করব কি? আপনি কি চাইছেন? জানিস না কি চাই? প্রতিদিন চিল্লিয়ে বলি শুনিস না, নাফিদকে ডিভোর্স দে, এতে আমি শান্তি পাবো। তুইও কথা শুনবি না। আপনার ছেলেকে বলুন ডিভোর্স পেপার রেডি করতে। আমি তৎক্ষণাৎ এ বাসার বাইরে পা দিব, কিন্তু ভুলেও যদি নাফিদ ডিভোর্স না দেয়, আমি এক পাও নড়ব না। আপনার সাথে এ বাসায় বিন্দুমাত্র থাকার ইচ্ছে নেই। শুধু নাফিদের জন্যই আছি, এটাও আপনি জানেন। যা করার করুন। কলি তেজি স্বরে কথাগুলো বলে চোয়াল শক্ত করে হনহনিয়ে রুমে চলে যায়। দরজা শব্দ করে লাগিয়ে সেখানে পিঠ ঠেকালো। তার বুকের ভেতর জ্বলছে। মেয়েটা শাড়ির আঁচল খামচে ধরে কেঁদে উঠল। আজ থেকে 4 বছর আগে এ বাসায় বউ হয়ে এসেছিল। তার স্বামী নাফিদের সাথে প্রেমের মাধ্যমে বিয়ে হয়। কত ধুমধাম করে অনুষ্ঠান হয়েছিল বিয়েতে। সবার মতো তার ছোট্ট সংসার সুখেই যাচ্ছিল, জীবনটা রঙিন ছিল। শাশুড়ি কতই না আদর করে ডাকতো, নিজ হাতে খাইয়ে দিত। সেগুলো এখন অতীত। শ্বশুর প্রতি বছর দুবাই থেকে ছুটিতে আসতো, কিন্তু গত 2 বছর ধরে এদেশের কথা মুখেও তুলে না। সেও মনে মনে ক্ষুব্ধ তার প্রতি। মুখে না বললেও সবাই তার প্রতি অসন্তুষ্ট। বাপের বাড়ি তো পা দেওয়াই যায় না।
গেলেই একগাদা কথা শুনতে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। রঙিন জীবন নুয়ে পড়ে ধূসর বর্ণ ধারণ করে। শাহিদা রাগে থরথর করে কাঁপে। মস্তিষ্ক ঘেঁটে বুদ্ধি করে কিভাবে অপয়া মুখপুরি মেয়েটাকে শেষ করা যায়। যতদিন মেয়েটা বেঁচে থাকবে তার ছেলেও দমবে না। দিব্যি নিশ্চুপে সংসার করে যাবে। মেয়েটা শেষ হলে নাফিদ আবার বিয়ে করবে তার পছন্দের বোনের মেয়েকে। শাহিদা মনে মনে ছক কষে রুমে চলে গেল। আজ সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে শুয়ে রইল কলি। নিজের ভাগ্যের ওপর ধিক্কার জানায়। এ কেমন ভাগ্য তার! রাত 10টায় নাফিদ বাসায় পা দিতেই শাহিদা একগাদা নালিশ শোনালো। নাফিদ টু শব্দ করলো না। সে জানে কলি বাচ্চা জন্ম দিতে পারবে না বলে তার মা নানান ছলে মেয়েটাকে কথা শোনায়। সে ধীর পায়ে নিজের রুমের দরজায় করাঘাত করলো। এমনিতেই সারাদিন অফিস করে মেজাজ খারাপ, তার উপর প্রতিদিন মায়ের আবদার বিয়ে কর বিয়ে কর। সে আসলে ক্লান্ত। শাহিদা বেগম এবার ছেলের পাত্তা না পেয়ে চেঁচিয়ে ওঠে, তুই কি ওই মেয়েরে ডিভোর্স দিবি? নাফিদ রেগে তাকালো। শক্ত গলায় বলল, কেন, কি সমস্যা? একটা সন্তান ছাড়াই আমি সুখে আছি কলিকে নিয়ে। আমাদের তো প্রবলেম হচ্ছে না। তোরে ওই মেয়ে জাদু করছে বাপ। ওই অলক্ষণে মাইয়ারে বাসা থেকে বের কর। বিয়ের আগে তুই আমাকে ছাড়া কিছুই বুঝতি না, আর এখন ওই মেয়ে তোরা আমার কাছ থেকে ছিনিয়ে নিছে আব্বা। একবার নিজের ভবিষ্যৎ ভাব। এভাবে কি জীবন চলবো? আমি তোর মা, আমি আবার বিয়ে করাবো তোকে। ওর থেকেও ভালো একবার খালি রাজি হয়ে যা। তৎক্ষণাৎ কলি দরজা খুলল। নাফিদ বইয়ের মলিন মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপে। দেয়ালে ঘুষি দিয়ে বলল, একজন নারী হয়ে অন্য নারীকে কিভাবে আঘাত দিতে পারো? বিবেকে বাধে না? এসব বলতে বুক কাঁপেনি? আর যদি তোমার ছেলের সমস্যা থাকতো তখন আমাকে ওইভাবে অপমান করতে পারতে? শুধু কলি বলে, মুখ বুজে সহ্য করে। তোমাকে 1000বার বলা হয়েছে আমি কখনোই কলি ব্যতীত কাউকে বিয়ে করব না। তবু নিত্যদিন এসব বলো। বিরক্ত লাগে আমার। সারাদিন গাধার মতো খেটে বাসায় ফিরি শান্তিতে থাকতে। তুমি তাও থাকতে দাও না। যদি সত্যিই আমাকে ভালোবাসো আজ থেকে ওসব তুমি ভুলে যাও। নাফিদ একদমে কথা বলে ঘন ঘন শ্বাস ফেলল। ফের বলল, কলির মতো কেউ আমায় ভালোবাসবে না। তাছাড়া ওর মনের অবস্থা কখনো জানতে চেয়েছ? মায়ের মতো একটু স্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়েছ। মেয়েটার হৃদয়ে কত কষ্ট, কত হাহাকার। না, তুমি এসব করবে না। ভাঙা হৃদয় আরো ভেঙে গুড়িয়ে দিবে। শুধু আমি প্রতি রাতে অনুভব করি কলির চোখের পানি। মা হওয়ার অধম ইচ্ছে। আমি কখনো ওর অসহায়ের সুযোগ নিয়ে অন্য নারীকে বিয়ে করব না। কলির চোখে পানি। সে ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার জন্য সে আজীবন অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতেও রাজি। সে ঠোঁটের কোণে হাসি টেনে সামনে তাকিয়ে দেখল। শাহিদা আক্রোশ হয়ে তাকিয়ে। নাফিদ রাগে গজগজ করছে। ছেলেটা রুমে প্রবেশ করে হাতের ব্যাগ বিছানায় রাখলো। গায়ের শার্ট ছুঁড়ে মারল রুমের কোণে। শাহিদা রাগান্বিত মুখে চলে যায় নিশ্চুপে। কলি দরজা বন্ধ করে নাফিদের সামনে দাঁড়ালো। নাফিদ হঠাৎ তাকে জাপটে জড়িয়ে ধরে। অপরাধী সুরে বলল, মা তোমায় আজও বকেছে তাই না? কলি আলতো করে নাফিদের পিঠে হাত রাখলো। বুকে তীব্র যন্ত্রণা চেপে রেখে কোমল কণ্ঠে বলল, না। নাফিদ দুহাতের মাঝে কলির মুখ রাখে। সারা মুখে চুম্বন করে বলল, তোমার চোখে আমি স্পষ্ট মিথ্যে দেখতে পাচ্ছি। সত্যি বলো কলি। কলি মুখ নত করে ফেলল। নাফিদের ঘাম যুক্ত বুকে হাত রেখে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার বাড়ছি, পরে খাবো। নাফিদের শক্ত জবাব। কলি নিজেকে ছাড়াতে চাইল স্বামীর বাঁধন থেকে, কিন্তু সফল হলো না। কিছু সময় পর মেয়েটি নাফিদের চোখে চোখ রেখে বলল, একটা কথা বলি। রাগ করো না। নাফিদ ধীরে ধীরে বইয়ের ঘাড়ে মুখ ডুবায়। নিচু কণ্ঠে বলল, কি বলবে? এমন কিছু বলো না যেটা আমার রাগ হয়। কলি চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করে। এরপর প্রতিদিনের ন্যায় মলিন কণ্ঠে বলল, আমি তো কখনো মা হতে পারবো না। তোমারও কষ্ট হয় আমি বুঝি। শুধু আমার সামনে খুশি থাকার নাটক করো। আমার কথা চিন্তা করে কিছু বলো না। দেখো, মা কিন্তু ঠিকই বলেছে। এ বাসার উত্তরাধিকার কে হবে? তুমি না হয় হৃদিকে বিয়ে করো। আমি বাপের বাড়ি চলে যাব। বিশ্বাস করো, তুমি বিয়ে করলে সবচেয়ে শান্তি আমি পাবো। নাফিদের শরীর দাউ দাউ করে জ্বলে ওঠে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে
হুঙ্কার ছেড়ে বলল, আর একটা কথা উচ্চারণ করবি না। তুই আর মা শান্তিতে এখানে থাক, আমি বেরিয়ে যাব বাসা থেকে। কতবার বলেছি একদম বিয়ের কথা মুখে আনবি না, তবুও প্রতিদিন আমাকে খেপিয়ে দিস। সারাদিন অফিস শেষে একটু শান্তিতে বাসায় থাকবো, তাও দুই মহিলা অশান্তি দিতে লেগে পড়িস। কতবার বলবো আমার বাচ্চা লাগবে না, তুই আছিস, সারা জীবন এভাবেই কেটে যাবে। কলি দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি মুখে না বললেও আমি বুঝছি, খুব কষ্ট হয় তোমার। কোনো বাচ্চা দেখলে তেমন পাগলামি করো। আমি আসলেই অপয়া, একটা বাবু দিতে পারছি না, তোমার যোগ্য নই আমি। নাফিদ ঘন ঘন শ্বাস ফেলে কলির বাহু শক্ত করে চেপে ধরে বলল, ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু আমি ভুল। নিজেকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না। যদি তাই হতো আমাকে আঘাত করে কথা বলতে না। ধরো, তোমার জায়গায় আমি থাকতাম, তবে আমাকে ডিভোর্স দিতে পারতে, অন্য ছেলের ঘরে সুখে সংসার করতে। তুমি স্বার্থপর হলো আমি নই, তোমাকে সত্যি ভালোবেসেছি। কলির হৃদয় কেঁপে ওঠে। সে মাথা ঝাঁকিয়ে না না করলো। নাফিদ মলিন হেসে ব্যথিত স্বরে বলল, ওকে ফাইন, আমি বিয়ে করলাম। এরপরে যদি বাচ্চা না হয়, তখন কি আরেকটা বিয়ে করব? কলি মুখ তুলে তাকালো। নাফিদ গালে হাত রেখে অশ্রুসিক্ত চোখে বলল, আমার খুব কষ্ট হয় নাফিদ, রোজ রোজ মায়ের কথা আর সহ্য হয় না। ভেতরে ভেতরে তো সেই কবেই মরে গেছি, শুধু দেহটা বাকি আছে। কেন একটা বাবু আমাদের হলো না? মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। সকালের মিষ্টি উষ্ণ আবহাওয়ায় নাফিদের বুকের ভেতর লেপ্টে আছে কলি। আজ শুক্রবার, প্রতিদিনের থেকে এই দিনটা একটু বেশি স্পেশাল। নাফিদকে সারাদিন বাসায় পাওয়া যায়। ঘড়ি 7টার ঘরে পৌঁছাতেই কলি ঘুম থেকে উঠল। কাল রাতে নাফিদের সঙ্গে ডিনার করেছে। শাহিদাও কোনো কথা বলার সাহস পায়নি। কলি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায়। শাহিদা বেগম তাদের জন্য নাস্তা বানাচ্ছিল। সে নিজেই সকাল সকাল নাস্তা তৈরি শুরু করে। কলি তাকে সাহায্য করতে আসলে আবার চোখ রাঙিয়ে তাড়িয়ে দেয়। মুখ বাঁকা করে বলে, সে যত বছর বেঁচে আছে নিজেই সব করবে, অথচ কাজ করতে করতে চিল্লিয়ে বলে কেউ তাকে সাহায্য করে না। মহারানীর মতো বসে বসে খায়। কলি শাশুড়ির কাণ্ডে বুঝে উঠতে পারে না হাসবে নাকি দুঃখে কাঁদবে। সে দীর্ঘশ্বাস ফেলে, চুপচাপ রুমে বসে থাকে। শাহিদা বেগম রুটি বেলে মুখ ঘুরিয়ে রাখে, এমন ভান করলো যেন সে কলিকে দেখতেই পায়নি। ভেতরে ভেতরে সে জ্বলে পুড়ে যাচ্ছে। কলিও চুপচাপ চায়ের কাপ হাতে নিল। সে চায় না নাফিদের এই একটা ছুটির দিন খারাপ যাক, আজ অন্তত অশান্তি না হোক। শাহিদা বেগম হাতে আটা মাখা অবস্থায় চিবিয়ে চিবিয়ে বলল, মহারানীর ঘুম ভেঙেছে, এবার নাস্তাও মুখে তুলে দেই। আমার ছেলের জীবন ছারকার করে দিলি, তাও মন ভরে না। কলি গরম পানি বসিয়ে চাপা স্বরে বলল, শুনেছি দাদি ভীষণ ভালো মানুষ ছিলেন, উনি কিভাবে আপনাকে সহ্য করতেন? শাহিদা বেগম রাগান্বিত গলায় চেঁচিয়ে ওঠে, তোর মতো অলক্ষী আমি, আমি তোর মতো অপয়া হলে সেই কবেই শাশুড়ি ঘাট ধাক্কা দিয়া বের করে দিত, তালাকনামা রেডি রাখতো, শুধু আমি দেখা চুপচাপ সহ্য করছি। এখনো এ বাসায় থাকতে পারছিস? কলির কথা থেমে গেল। শাহিদা বেগম দাঁতে দাঁত চেপে আরো কিছু বিষাক্ত কথা বলার মুখ খুললেন, কিন্তু দরজার বাইরে ছেলেকে আসতে দেখে চুপ হয়ে যায়। কলি চা তৈরি শেষে আর চোখে শাশুড়ির মুখ অবলোকন করলো। একটি চায়ের কাপ শাহিদার জন্য রেখে বলল, খেয়ে নিন মা। শাহিদা নিচু কণ্ঠে জবাব দেয়, আমাকে মা বলবি না। কথা বলে রুটি ছেঁকতে শুরু করে। কলি দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বাইরে যায়। নাফিদের হাতে কাপ বাড়িয়ে দিয়ে বলল, আমি রুমেই যাচ্ছিলাম, তুমি কেন আসতে গেলে? নাফিদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঘুম ভেঙে গেল, তাই উঠে পড়েছি। শাহিদা বেগম রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বলল, তোর বউয়ের মুখ খারাপ, এই বাড়িতে থাকতে চাইলে ভদ্র আচরণ করতে হইব। শাহিদা বেগম থেমে চেঁচিয়ে আবারও বলল, তুই ওরে শাসন করতে পারিস না? তোর লাই পেয়েই আরো বেহায়া হইছে। এত বউভক্ত ভালো না, ওরে কিছু বলাই যায় না। তার আগে তুই ছাদ করে উঠোস, মনে হয় তোর গায়ে লাগলো। ডিভোর্স না দিলি চট থাপ্পড় দিয়া ভদ্রতা শিখা। এখনো সময় আছে, বিবেক দিয়ে ভাব। জীবন এখনো পইরা আছে, এভাবে তো চলে না। আমি কইলাম ওই মেয়েই তোর জীবন ধ্বংস করব। আজ আমার কথা শুনতে খারাপ লাগলো, কিন্তু 10 বছর পর ঠিকই বুঝবি, ওই দিন অনেক দেরি হয়ে যাবে। নাফিদ হতাশ চোখে তাকালো।
কণ্ঠে তেজ ঢেলে বলল, ঘরের বউকে নিজের মতো শিখিয়ে পড়িয়ে নাও। আমি তো খারাপের কিছু দেখি না, বরং তুমি নিজে গায়ে পড়ে ঝগড়া লাগাও, অশান্তি সৃষ্টি করো দুজনে। কলি চোখ বন্ধ করে নেয়। নাফিদের কাঁধে হাত রেখে চুপ করতে বলল, কিন্তু নাফিদ শক্ত গলায় বলল, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। বউ ভক্ত হলে সমস্যা কি? আব্বাও তো তোমার কথায় উঠে বসে। কিছু ভুল হলেই ছ্যাদ দেখাও। তোমার মেয়ের জামাই বউয়ের কথা শোনে, তখন খুব ভালো শোনায় সোহাগা, মুখে সারাক্ষণ মেয়ের জামাইয়ের গুণগান। মেয়েরে খুব ভালোবাসে, তাই না? তাহলে আমি বউয়ের কথা শুনলে সমস্যা কি? আমার বেলায় তুমি বলো বস করছে। কুটনি মেয়ে, দারুণ তোমার মনোভাব। তোমার মেয়েরে যদি তার শাশুড়ি এত কথা শোনাতো তখন কেমন লাগতো? তেজ দেখিয়ে তো ওই দিনই নিয়ে এসে পড়তা। নিজের মেয়ের বেলায় আহ্লাদে আটখানা, আর কলির বেলায় সারাক্ষণ বাজে আচরণ। এসব আমি মানব না। ভুলেও আমারে খেপিয়ে দিও না। আমি তোমার প্যাটের ছেলে, খুব ভালো করে জানি তুমি কেমন। আগে নিজের ব্যবহার ঠিক করো, এরপর দেখবা কলি অটোমেটিক ভদ্র হয়ে গেছে। নিধি এ বাসায় থেকে চলে গেছে। বর্তমানে যে মেয়েটি এ বাসায় আছে তাকে আদর যত্ন করো। মেয়ের দিকে আর কত টানবে? দিন শেষে কলি তোমার দেখভাল করবে। নিধি নয়, বরং সে এসে একটু দেখে চলে যাবে। তুমিও মা বিবেক দিয়ে ভাবো, কে তোমার আপন। শাহিদা বেগম ছেলের প্রতিটি তিক্ত কথা আঘাত পেল। কষ্টে জর্জরিত হয়ে হাউতাশ করে। বারবার কলিকে দোষারোপ করলেন তিনি। নাফিদ বিরক্ত হয়ে টিভিতে সংবাদ দেখতে লাগলো। তৎক্ষণাৎ কলির ফোনে কল আসে। স্ক্রিনে জল করছে মিলির নাম। কলি হেসে রুমে চলে যায়। রিসিভ করে বলল, কেমন আছিস মিলি? ওপাশ থেকে কলির ছোট বোন উৎফুল্ল সুরে বলল, ভালো আছি আপু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আদনান বাবার কি খবর? আছেও ভালোই। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। সারাক্ষণ চিল্লাচিল্লি করতে হয়। কলি মুচকি হাসলো। আদনান তার ভাগ্নে, ওকে দেখলেই বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ছেলেটা ভীষণ আদুরে হয়েছে। কলি আপন মনেই বলে, আমার তো তাও নেই যে সারাক্ষণ বিরক্ত করবে। বোনের মনের কথা মিলি বুঝতে পেরে চুপ হয়ে যায়। ওপাশ থেকে কলির নাক টানার শব্দে কষ্ট হলো তার। কেন কলির এত কষ্ট? মিলি তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে বলল, এই আপু, যে ব্যাপারে কল করেছি। কলি হাতের পিঠে চোখের পানি মুছে মলিন কণ্ঠে বলল, কি কথা বল। আজ দুলাভাইকে নিয়ে চলে আয়। কলি চটপট বলে, তোর শ্বশুর বাড়ি? যেতে পারবো না, ওরা আমাকে ভালো চোখে দেখে না। আমি গেলে তোর অকারণে কথা শুনতে হবে, এসব আর ভালো লাগে না। বরং তুই আয় এখানে। মিলির মুখ তৎক্ষণাৎ চুপসে যায়। তার কোনো ভাষা নেই বোনকে কিভাবে সান্ত্বনা দেবে। সে নিজেকে সামলে বলল, আরে আপু, বাপের বাড়ি যাব, রেডি হচ্ছি, তুইও চলে আয়। একদিন থেকে চলে আসবো, কতগুলো মাস তোকে দেখি না। প্লিজ আপু। কলি দীর্ঘশ্বাস ফেললো। তারপর বলল, নাফিদ রাজি হবে না, একাই যা তুই, রাখি। মিলি শুনল না বোনের কথা। সে জোর জবরদস্তি শুরু করলো। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে নাফিদ। কলিকে জিজ্ঞেস করতে সে ফোন ছেলেটির হাতে দিল। বলল, মিলি তোমার সাথে কথা বলবে। নাফিদ হাতে নিয়ে টুকটাক কথা বলল। মিলি অনুনয় সুরে বলল, প্লিজ দোলা ভাই, আপুকে নিয়ে আসুন, কালকে সকালেই না হয় চলে যাবেন। নাফিদ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা কলির দিকে। মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে না সে যেতে চায় কিনা। আজকাল বইয়ের হৃদয় পড়ত হিমশিম খায়। কেমন মলিন মুখে বসে থাকে। কলি বারান্দার ধসে পড়া গ্রিলে নখ খুঁটছে। নাফিদ ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে বলল, মিলি তুমি রেডি হও, আমরা একটু পরেই বের হচ্ছি। সত্যি দুলা ভাই? নাফিদ কথা বলে রেখে দিল। কলি ঘাড় বাঁকিয়ে নাফিদের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তুমি যাও জান, আমার কোনো ইচ্ছে নেই। বাড়িতে গেলেই সে একই কথা শুনতে হবে। আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আমার চারপাশে জটলা পাকায়, মুখে একটাই কথা, আহারে কলি, আল্লাহ তোর কি পুরা কপাল, একটা বাচ্চা হইল না। কথাগুলো বলতে বলতে কলির গলা ধরে আসে। নাফিদ হাত বাড়িয়ে মেয়েটির গাল চেপে ধরল। কলি সে হাতের ওপর নিজের হাত রেখে চাপা কষ্টে বলল, নাফিদ, এসব আমার বিরক্ত লাগে, রাগ হয়, কষ্ট পাই। তার থেকে আমরা বিকেলে রিকশায় ঘুরবো। নাফিদ ঝুঁকে কপালে চুম্বন করলো। দু হাতে জড়িয়ে ধরে বলল, আমাকেও শ্বশুরবাড়ির জামাই আদর থেকে বঞ্চিত করবে? আমি না তাদের বড় জামাই হই? কলি নাফিদের চুল টেনে শক্ত গলায় বলল,
কোনো দরকার নেই, এমনিতেই ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এখন জামাই আদর খেলে বাকিটাও ফুলে যাবে, তখন আমারই বিপদ। তৎক্ষণাৎ নাফিদ শব্দ করে হেসে ফেলল। বাম হাত পকেটে রেখে সোজা হয়ে দাঁড়ায়। কলি কপালে ভাঁজ ফেলে তার দিকেই তাকিয়ে। নাফিদ ঝুঁকলো, বাঁকা হেসে কলির গালে গাল ঘষে বলল, আমি মাকে বলে আসছি, তুমি জলদি ফটাফট রেডি হয়ে নাও। আর ভয় পাচ্ছ? আমি পাশে থাকতে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। নাফিদ হনহনিয়ে চলে যায়। কলি আনন্দে বিমোহিত হলো। রুমে গিয়ে বাধ্য বউয়ের মতো নতুন ড্রেস বের করতে থাকে। যতই জেদের বসে মুখে না করুক, তারও ইচ্ছা হয় মা বাবার কাছে যেতে, তাদের সাথে মনের কথা শেয়ার করতে। এই নাফিদ তার জীবনে এসে কতভাবে ঋণী বানাচ্ছে, অথচ ছেলেটা আজীবন কষ্ট পাচ্ছে তার মতো। সুখে আর রাখতে পারলো কই? ভবিষ্যতেও কোনো সুখে রাখার চান্স নেই। কলি গায়ে হলুদ রঙের থ্রি পিস জড়ালো। উজ্জ্বল বর্ণের গায়ের রং তার, চুলগুলো কোমর ছড়িয়েছে, মুখে হালকা মেকআপ করা আরো অপূর্ব লাগছে। সে চুলগুলো ছেড়ে দিয়ে ওড়না ঠিকঠাক করলো। আয়নার সামনে দাঁড়িয়ে কলি লিপস্টিক দিচ্ছে। তৎক্ষণাৎ নাফিদ রুমে এসেই থমকে যায়। আজ মেয়েটা নিজেকে মনের মতো সাজিয়েছে। কতদিন পর পরিপাটি অন্য এক কলিকে দেখলো। মুহূর্তে মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। সে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলল, মুগ্ধতায় পরিপূর্ণ আমার কলি, কি মিষ্টি দেখতে। এই রূপে পিছলে পড়েছিলাম বছর 5 আগে, এখনো সে একই অনুভূতিতে ডুবে আছি বউ। আমার কলি সোনা। স্বামীর পাগলামিতে লজ্জা আড়ষ্ট হলো কলি। লোকটা হুটহাট লজ্জার কাণ্ড ঘটিয়ে ফেলে, কথার কি ছিরি। সে প্রথম দিনগুলোর মতো অনুভূতি নাকি এখনো আছে। ঢং। কলি ভেঙচি কাটলো। নিজের ঘাট থেকে নাফিদের মাথা দূরে ঠেলতে ঠেলতে বলল, ভালো হও মাসুদ, এসব ঢং আমার সামনে দেখাতে এসো না। নাফিদ এক বিন্দু সরল না, বরং হাতের বাঁধন আরো ধীর করলো। বউয়ের ঘাড়ে নাক মুখ ঘষে ফিসফিস করে বলল, বউয়ের সাথে একটু ঢং করা দোষের কিছু নয়, বরং মাঝে মাঝে সম্পর্ক মিষ্টি করার জন্য রোমান্স, ঢং, ন্যাকামো আর কমেডিও প্রয়োজন আছে। এতেই না ভালোবাসার সংসার মাখো মাখো হবে। কলি মিটিমিটি হেসে পেছন ঘুরে নাফিদের মুখোমুখি হয়। দুহাতে গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, এসব রোমান্স পরে হবে নাফিদ, এখন ফ্রেশ হতে যাও। নাফিদ হাত উঠিয়ে কলি লিপস্টিক দেওয়া লাল ওষ্ঠে তর্জনী আঙুল রাখে। ধীরে ধীরে স্লাইড করতে করতে বলল, লিপস্টিক নিজের কষ্টের টাকা দিয়ে কেনা, টেস্ট না করে ছেড়ে দেব? পয়সা উসুল করব না? কলি দুষ্ট স্বামীর মতলব বুঝতে পেরে তার বুকের পাটায় দুহাত রাখলো। চোখ গরম করে জোরে ধাক্কা দেয়। নাফিদ ফিক করে হেসে বলল, একটু টেস্ট করি, বেশি নয়। কলি জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই নাফিদ তার ওষ্ঠে মোলায়েম ভাবে চুম্বন করলো। কলি হকচকিয়ে ওঠে। নাফিদ ছেড়ে দিতে সে রাগান্বিত চোখে ধাক্কা মেরে বারান্দায় যায়। দাঁতে দাঁত শক্ত করে বলল, বেয়াদব, সকাল সকাল দিল মুডটা নষ্ট করে। রেডি হয়ে নাফিদ কলি ডাইনিং এ বসে একসাথে ব্রেকফাস্ট করলো। শাহিদা বেগমকে নাফিদ একটু আগেই জানিয়েছে। এ তো ওনার সমস্যা। কিছুক্ষণ চিল্লাচিল্লি করে বাসা মাথায় তুলেছিল। কলি রেগে যাওয়ায় নাফিদ তাকে শান্ত হতে বলেছে। কিছু হলেই কথা শুনতে আর ভালো লাগে না। সেই দিনটি কলির আজও মনে পড়ে, যখন ডক্টর বলল তার জরায়ুতে টিউমার হয়েছে, সময় পেরিয়ে যাওয়ায় ওষুধে সারবে না, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। বছর 2 আগে এই কথা শুনে প্রচন্ড ভেঙে পড়ে কলি আর নাফিদ। কোনোভাবেই মনকে সান্ত্বনা দিতে পারে না এসব মিথ্যে। দিন দিন কলি উন্মাদের ন্যায় আচরণ করে, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। দিনগুলো কি বিষাক্তই না গিয়েছিল, এসব ভাবলেই গা কাটা দেয়। এই রোগের ফলস্বরূপ সে আর কখনোই মা হতে পারবে না। সেদিন থেকে মেয়েটা ভেতরে ভেতরে মরে গেছে। একটা মেয়ের জীবনে স্বামী সন্তানই বড় সুখ। সে অনুভূতি যদি বিলীন হয়, বেঁচে থেকে কি লাভ? কলি অপারেশনের পর তার স্বামী নাফিদের মুখখানা লক্ষ্য করেছে। দিন দিন ছেলেটা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে থাকে। তার সামনে হেসে কথা বললেও মেয়েটির মনে হয় এসব নাটক। তাকে খুশি করার জন্য নাফিদ নাটক করছে। কলি সিএনজির শব্দে অতীত থেকে বেরিয়ে এলো। নাফিদ কাঁধে শক্ত করে ধরতেই সে গলায় আটকে আসা কান্না গিলে ফেলল। নাফিদের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। এরপর থেকে কলি সর্বোচ্চ চেষ্টা করে শাহিদার সাথে একটি মিষ্টি সম্পর্ক গড়ে তোলার। একজনের মনের কথা যেন আরেকজন জানে।
এ বাসায় সারাদিন এই দুজন নারী তো থাকে, তবু এত ফারাক দুজনের। কলি কষ্ট পায় তার আচরণে। যদি নিজ ইচ্ছায় কিছু জিজ্ঞেস করে, অমনি মুখের ওপর খোঁটা শুনিয়ে দেয়। এই জন্য কলি ধীরে ধীরে চুপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া টু শব্দটিও করে না। তবে অতিরিক্ত হলে সে জবাব দেয়, কারণ ছুরির আঘাতের চেয়ে কথার তীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। বিতৃষ্ণায় ছেয়ে যায় মন। শুধু মানুষটার পাল্টে যাওয়া কষ্ট দেয়। একটুকে আপন করে বুকে টেনে নিতে পারে না। শাহিদার উপর তার দুঃখ নেই, অভিযোগ নেই, এটা স্বাভাবিক। মানুষের শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে অনেক আশা থাকে, তাদেরও ছিল। কিন্তু সে আশা ভেঙে যাওয়ায় তারাও রূঢ় হয়েছে। কলি দিন শেষে এসব বুঝিয়ে নিজের মনকে শান্ত করে। শ্বশুরের সাথে এখন ভালো সম্পর্ক নেই, অথচ একসময় শাহিদা ছেলের বিয়েতে রাজি না হলো ধীরে ধীরে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, শাসনও করত। শ্বশুর মশাইয়ের আদরের বৌমা ছিল কলি। এসব এখন শুধুই অতীত। সব পাল্টে গেছে ছোট্ট ঘটনায়। কলি বাসায় পা দেওয়ার পর পরই তার মা জড়িয়ে ধরে কাঁদল। সারা মুখে আদর করে বলল, আমার ওপর অভিমান করেছিস, তুই আসিস না কেন? নাফিদের সময় হয় না মা। কলি মৃদু হেসে ভেতরে গেল। নাফিদ হাতে জিনিসপত্র রোজিনা আক্তারকে দেয়। অতঃপর সোফায় আরাম করে বসলো। মিলি আদনানকে কোলে নিয়ে কলির সামনে দাঁড়ায়। তাদের দুজনের মুখে হাসি। কলি বাবুকে নিজের কোলে নিল। সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমার বাবা। ও বাবা। আদনানের বয়স 9 মাস। সে খিক খিক করে হেসে ওঠে। কলি বুকের ভেতর জড়িয়ে ধরে নাফিদের কাছে গেল। তৎক্ষণাৎ পাশের বাড়ির চাচি বাসার ভেতর এসে বলল, কিরে কলি, কবে আইলি বাড়িতে? শুনলাম তোর নাকি জীবনও সন্তান হব না, তয় জামাই দেখা রাখিস। কবে জানি আরেকটা বিয়ে করা ঘরে তোলে। চাচি, আপনার কাছে ভালো পাত্রী আছে? আমি নিজেই নাফিদকে বিয়ে করাবো। কলি শীতল দৃষ্টিতে শক্ত কণ্ঠে বলল। শ্বশুরবাড়ির বড় জামাই হওয়ায় নাফিদ ভেবেছিল ঝামেলা করবে না, কিন্তু কলিকে জবাব দিতে দেখে দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকায়। মেয়েটি চোখের ইশারায় তাকে চুপচাপ বসে থাকতে বলল। তবে পাশের বাসা চাচি বোধহয় এমন জবাবের আশায় ছিলেন না। উনি মুখটা থমথমে করে বলল, তুই নিজে বিয়ে করাবি? কি আবল তাবল বকছিস? সিরিয়াস কথা চাচ্ছি। আছে নাকি ভালো পাচ্ছি। আমি যেহেতু অকর্মা, তাই ভাবছি নিজেই মেয়ে দেখে বিবাহ করাবো। কলি একটু থামলো। চাচির দিকে তীক্ষ্ণ নজর দিয়ে আবারও বলল, আপনার ছোট মেয়ে আছে না, ভারী মিষ্টি দেখতে, ওকে আমার সতীন হিসেবে বেশ লাগবে। আপনার মেয়ের সাথেই না হয় বিয়েটা হোক। নিজের অবিবাহিত মেয়ের নামে এসব শুনে তৎক্ষণাৎ তেলে বেগুনে জ্বলে ওঠে তিনি। উচ্চস্বরে চিল্লাচিল্লি করে চলে গেল সে। কলির ঠোঁট এলিয়ে হাসলো। নাফিদ আদনানকে নিজের কোলে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এসব বলতে গেলে কেন? কলি ভ্রু কিঞ্চিত করে রান্নাঘরের দিকে যায়। রোজিনা এখনো হতবাক। সে ভেবেছিল কলি কষ্ট পাবে, কিন্তু ঘটনা হলো উল্টো। আজকাল তার ভোলা ভালা মেয়েটাও মুখের ওপর জবাব দেওয়া শিখেছে, নিজের অধিকার বুঝে নিতে শিখে গেছে। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় পর মেয়ের ডাকে ধ্যান ভাঙল। মা, টেবিলে খাবার সাজাও, খুব খিদে পেয়েছে। রোজিনা আর মিলি চটপট খাবারের ব্যবস্থা করলো। নাফিদ সবার সাথে বসে কবজি ডুবিয়ে খায়। তার শ্বশুর জালাল উদ্দিন 2 মেয়েকে কাছে পেয়ে ভীষণ খুশি হলো। নিজের দুপাশে বসিয়ে বলল, কই গো রোজিনা, আমার মায়েরা এসেছে, জলদি খাবার দাও। কলি বাবার স্নেহে আবেগী হয়ে যায়। আজ কতদিন পর পেট ভরে খাবার খেলো। বিকেলের মিষ্টি পরিবেশে মিলিকে সঙ্গে নিয়ে নাফিদ বের হয়। রাস্তায় ফুসকার ভ্যানের কাছে দাঁড়িয়ে কলি গদগদ হয়ে বলল, ফুসকা খাবো নাফিদ। দোলা ভাই, আমিও। মিলি খুশি খুশি মুখে বোনের সাথে আবদার করলো। নাফিদের কোলে থাকা আদনানের দিকে তাকিয়ে কলি বলল, কিরে বাবা, তুইও খাবি? বাবু খিলখিল করে হেসে ওঠে। কলি আর গাল চেপে ধরে চুমু খেলো। নাদুস নুদুস গোলগাল হাত দুটোর আঙুলে নিজের আঙুল গুজে বলল, আম্মু ডাকো বাবা। নাফিদের বুক ধক করে ওঠে। সে চমকে তাকায় কলির দিকে। মেয়েটা দিব্যি বাবুর সাথে খেলায় ব্যস্ত। মিলিয়ে অসহায় চোখে দেখতে লাগলো। নাফিদ বাবুকে বুকে চেপে ধরে আদর করে বলল, কলিকে কুমড়ো খালা ডাকো, এটাই বেস্ট। তৎক্ষণাৎ তেতে উঠে কলি, রাগী চোখে নাফিদকে শাসায়। আদনানকে নিজের কাছে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। নাফিদের হৃদয়টা জ্বলছে। নিদারুণ যন্ত্রণায় বুকের ভেতর হাঁসফাঁস করে ওঠে। সে দীর্ঘশ্বাস ফেলে সামনে থাকা কলির মাথার চুল এলোমেলো করে দেয়।
কলি আদনানের গালে গাল লাগিয়ে বিড়বিড় করলো, বাবা, আমার কোল কখনোই ভরে উঠবে না, আজীবন শূন্যই থেকে যাবে। ফুচকা খাওয়া শেষে ওরা লেকের পাড়ে ঘুরতে গেল। সেখানে সারাটা সন্ধ্যা কাটিয়ে বাসায় ফিরে আজকের দিনটা সব থেকে বেস্ট ছিল কলির জন্য। আদনানকে কাছে পাওয়া, তার সাথে সময় কাটানো, প্রতিটি মুহূর্ত দারুণ। বাসায় আসার সঙ্গে সঙ্গে ওরা জানায় বাইরে থেকে খেয়ে এসেছে। ক্লান্ত দেহে কলি ধপ করে শুয়ে পড়ল। নাফিদ মুস্কি হেসে বইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। গরমে ঘেমে যাওয়া বইয়ের কপালের বিন্দু বিন্দু ঘাম সমর্পণে মুছিয়ে দেয়। কিছু মাস পরের ঘটনা। প্রতিদিনের ন্যায় কলি শুয়ে শুয়ে বই পড়ছিল। তার ননদিনী নিধি এ বাসায় এসেছে আজ 3 দিন। মেয়েটা অবশ্য মায়ের মতো হয়নি, ভীষণ ঠান্ডা মেজাজের। নিধির কোল জোরে একটি ফুটফুটে মেয়ে সন্তান এসেছে। মেয়েটা বুঝে কলির দুঃখ। মায়ের কথায় বিরক্ত হয়ে কর্কশভাবে চেঁচামেচিও করে। কলির বই পড়ার মাঝে নিধির মেয়ে হুমায়রা দৌড়ে এলো তার কাছে। হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে বলল, কি করছো মাম্মাম? কলি বই পাশে রেখে দেয়। হুমায়রার গাল টেনে বলল, বই পড়ছিলাম। আইসক্রিম খাবে? আম খাবো খাবো। 4 বছরের চঞ্চল হুমায়রার কথা শুনে ফিক করে হাসলো কলি। শক্ত করে জড়িয়ে ধরে বলল, চলো তাহলে। হুমায়রা ছোট ছোট হাতে কলির আঙুল ধরল। দুজনে হেঁটে গেল ফ্রিজের কাছে। আইসক্রিম বাবুর হাতে ধরিয়ে জিজ্ঞেস করে, ছাদে যাবে হুমু? যাবো মাম্মাম। দাঁড়াও, তোমার আম্মুকে বলে আসি। কলি তাকে চট করে কোলে নিল। লম্বা লম্বা পা ফেলে নিধিকে ডাকতেই মেয়েটা বাইরে এসে দাঁড়ায়। মুহূর্তে শাহিদা বেগম কলির কোলে হুমায়রাকে দেখে রেগে গেল, কারণ বাচ্চাটাকে কলির কাছেও ঘেঁষতে দেয় না। কিন্তু শিশুরা কি তা বোঝে? কলি যে তাকে ভীষণ ভালোবাসে। সুযোগ পেলে সে কলির কোলে ঝাঁপিয়ে পড়ে। শাহিদা বেগম কলিকে কিছু বলতে না দিয়ে বলল, তুই হুমায়রাকে স্পর্শ করলি? কোল থেকে নামা বললাম। কলির হাসি হাসি মুখ মুহূর্তেই নিভে যায়। সারা মুখ জুড়ে ভর করলো বিষাদের ছায়া। সে মলিন মুখে নিধির দিকে তাকালো। হুমায়রা নানুর কথা বুঝতে পেরে আরো শক্ত করে কলির গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজলো। নিধি মায়ের কথায় বিরক্তির সুরে বলল, চুপ করো মা, বেশি বোঝো কেন? ভাবি তুমি নিয়ে যাও হুমায়রাকে। কলির উদ্দেশ্যে কথা বলে হুমায়রা চুল হাত দিয়ে এলোমেলো করে নিধি বলল, মাম্মামকে বিরক্ত করবে না ওকে। ওকে আম্মু। কলি হেসে চুমু দিল তার গোল গাল মুখে। সামনে নজর দিয়ে দেখল খ্যাপা দৃষ্টিতে তাকিয়ে আছে শাহিদা। ব্যাপারটা এমন, রাগে চোখ দিয়ে সে ভস্ম করে দেবে। কলি চোখ নামিয়ে নিধিকে বলল, বেশি সময় নিব না, একটু পরেই চলে আসব। সমস্যা নেই ভাবি। হুমায়রা মায়ের ওপর ভারী খুশি হলো। ছাদের সিঁড়িতে যেতে যেতে নিধিকে ফ্লাইং কিস ছুড়ে মারে। নিধি হেসে ফেলল। শাহিদার দিকে সে হতাশ চোখে তাকায়। মাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মা, আর ভাবিকে কষ্ট দিও না। জানো তো ভাই প্রচন্ড ভালোবাসে তার বউকে। শাহিদা বেগম মেয়ের বাঁধন শক্ত হাতে ছাড়িয়ে রুমে চলে যায়। নিধি দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। বিকেলের গোধূলি আলোয় হুমায়রা সারা ছাদ জুড়ে ছোটাছুটি করছে। যতবারই রেলিং এর কাছে যাচ্ছে, কলির আত্মা কেঁপে ওঠে। সে দৌড়ে ধরতে গেলে আরো জোরে দৌড় দেয় মেয়েটা। খিলখিলিয়ে হেসে বলল, আমাকে ধরে দেখাও মাম্মাম, তুমি ভীতু ভীতু। কলি কপাল কুঁচকে তাকালো। এই পুচকে তাকে ভীতু বলছে। চোখ ছোট ছোট করে বলল, খুব সাহসী দেখানো হচ্ছে। দাঁড়াও বলছি। হুমায়রা থামে না। গোল গোল করে ঘুরতে থাকে ছাদের এপাশ ওপাশ। কলি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। চোখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকালো হাসি খুশি চঞ্চল শিশুটির দিকে। কেমন মহা আনন্দে একা একা খেলছে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকানোর পর তার ভেতরে কালবৈশাখী ঝড় হানা দেয়। হৃদয়ের সবচেয়ে বড় অপূর্ণতা মনে করিয়ে দিল, এমন ফুটফুটে মেয়ে তারও হতে পারত। সে দুহাতে মুখ ঢেকে আক্ষেপের কষ্ট অনুভব করে। গলা বেয়ে একসময় অশ্রু গড়িয়ে পড়ে। ছাদের দোলনায় বসে থাকা হুমায়রা সেই দৃশ্য লক্ষ্য করে চমকে ওঠে। ছোট্ট মন হঠাৎ জানান দেয় তার জন্য মাম্মাম কাঁদছে। সে যদি ধরা দিত তাহলে কান্না করতো না। মাম্মাম কেন কাঁদবে? সে দৌড়ে কলির কোলে বসল। ভিজে যাওয়া গাল নিজের ছোট ছোট হাতে মুছিয়ে দিতে দিতে বলল, এই যে এসেছি মাম্মাম, কেঁদো না। কাঁদলে ভীষণ বাজে লাগে তোমাকে। যদি কান্না না থামো আমিও কেঁদে ফেলবো। কথা বলেই হুমায়রা ফুঁফিয়ে ওঠে। কোলে হতভম্ব হয়ে যায়। তার কান্না অনেক আগেই থেমে গেছে।
কিন্তু এখন এই বাবুর যত্নে আদরে কাণ্ড কারখানায় সব দুঃখ কষ্ট উগরে বের হতে চাইছে। ইচ্ছে করছে মন প্রাণ খুলে কাঁদতে। এতদিনের পুষে রাখা দুঃখ সব বের করে দিল মনের কথায়। সে হুমায়রার সারা মুখে চুম্বন করে জড়িয়ে ধরে কান্না করলো। এই সন্ধ্যার আগ মুহূর্ত সাক্ষী হলো দুটি পবিত্র হৃদয়ের। সময়টা উত্তপ্ত দুপুর। সূর্য মামার উত্তাপে ঘরের ভেতর বসে থাকাও মুশকিল। রাস্তায় বিভিন্ন রকম মানুষ চলাচল করছে তাদের জীবনের তাগিদে। কত শত মানুষের কষ্ট, আনন্দের সাক্ষী এই শহর। প্রতিটি মানুষেরই ভিন্ন ভিন্ন গল্প রয়েছে, কারো ব্যর্থতার, কারোর সুখের। নাফিদের গায়ে শার্ট ঘেমে জবজব। অফিসে স্যারের তিক্ত কথা জীবনটা অসহ্য ঠেকছে। তবু বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে। বাইরের ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল নাফিদ। এখন দুপুরের ব্রেক টাইম ছিল। সবাই যার যার মতো পেট ভোজন করার জন্য বেরিয়েছিল। নাফিদ রেস্টুরেন্টে বিল মিটিয়ে অফিসে চলে আসে। নিজস্ব কেবিনে প্রবেশ করতেই পেছন থেকে কারো ডাক পড়ল। নাফিদ ঘাড় বাঁকিয়ে দেখল তার কলিগ হৃদয় নামের ছেলেটার ব্যবহার আচার আচরণ ভীষণ অমায়িক। সে এগিয়ে এসে বলল, নাফিদ ভাই, দিনকাল কেমন যাচ্ছে? নাফিদ ছোট্ট করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই ভালো? হুম। ভাবিকে নিয়ে একদিন বাসায় চলুন। নাফিদ টুকটাক কথা আদান প্রদান করলো। ব্রেক টাইম শেষ হওয়ায় হৃদয় বলল, ভাই, আপনাদের সত্যি কি বাবু হবে না? নাফিদ উস্কো খুস্কো করে জবাব দেয়, না ভাই, ওসব বাদ দাও, কাজে যাও। হৃদয় তার কাঁধে হাত রেখে ভরসার স্বরে বলল, আপনাদের ভালোবাসার গল্প শুনতে অসাধারণ ভালো লাগে। আমি দোয়া করি ভাবির কোলজোড়ে সন্তান আসুক। হতাশ হবেন না। আল্লাহ চাইলে মরা গাছও ফুল ফোটে। আমি চাই আপনার কষ্ট দূর হোক। নাফিদ দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কাজে। যদি কোনো আশা থাকতো তাহলে নাফিদ সত্যি চাইতো আল্লাহ তাকে একটা সন্তান দিক, কিন্তু সে আশার আলো তো নিভে গেছে অনেক আগে। হয়তো কপালে ছিল না, তাতে কি, কলি তো আছে। আজীবন দুজনের প্রকৃত ভালোবাসায় সব কষ্ট মুছে যাবে। এই পৃথিবীর সকল শিশুই তাদের সন্তান। তবে সেই সত্যি খুব করে চায় ম্যাজিকের মতো তাদের জীবনও দারুণ কিছু হোক। আসলে কি তা কখনো সম্ভব? রাতে খাওয়া দাওয়া শেষে কলি আর নিধি গল্প জুড়ে বসলো। নাফিদ সোফায় বসে কাজ করছে। হুমায়রা কলির কোলে বেঘুরে ঘুমাচ্ছে। শাহিদা ভেতরে ভেতরে ফুলে বোম। তার মেয়েকে এত ব্রেন ওয়াশ করে, তবুও ওই অপয়া মেয়ের নিকটে বসে থাকে। গায়ে গা মিলিয়ে হাহা করে। শাহিদা স্বামীকে কল করে কথা বলল। জুবাইর সাহেব বললেন, আহা, এত রেগে আছো কেন? একটু নরম হওয়া যায় না? রেগে থাকার কথা নয়। মেয়েটা কয়েকদিনের জন্য এসেছে, কই আমার সাথে গল্প করবে। কিন্তু দেখো, সবাই ওই ঘরে গিয়ে হাহা হিহি করছে। জুবাইর সাহেব হাসলো বইয়ের কথায়। শাহিদা রাগান্বিত গলায় বলল, বাসায় একা থাকি, মেয়ে এসেছে, এখনো একা থাকবো? বয়স হচ্ছে আমার, পেটের মেয়েও বোঝে না ওই অসভ্য মেয়েটাকে এ বাসায় রাখা যাবে না। জুবাইর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলে যা চায় তাই করতে দাও। অনেকবার ডিভোর্সের কথা বললে, আর কত? শাহিদা বেগম তেতে ওঠে, চিৎকার করে কথা বলা শুরু করলো। নিধি মায়ের রুমে এসে বলল, চুপ করো মা, হুমায়রা ঘুমাচ্ছে। গল্প শেষ? ওই মেয়েও তোকে বশ করে ফেললো? সবাই একজোট হয়েছিস? সব বুঝতে পেরেছি। শাহিদা বেগম জবাব দিয়ে বেরিয়ে গেল। নিধি চোখ মুখ কুঁচকে বিরক্তে ঘুমিয়ে পড়ে। নাফিদ কাজ শেষে কলির পাশে শুয়ে তার গালে হাত রেখে বলল, মন খারাপ? কলি বন্ধ রাখা চোখ দুটি খুলল। ওষ্ঠ প্রসারিত করে নাফিদের চুলে হাত বুলিয়ে বলল, ওহো, কেন বলো তো? তাহলে কথা বলছো না কেন? কি মুশকিল, প্রতিদিনই না বলি। নাফিদ হাসলো, জড়িয়ে ধরে কলির উপর পা উঠিয়ে দেয়। বুকের মাঝে মিশিয়ে ফিসফিস করে বলল, তবে ঘুমাও। আর শোনো, মনে করবে এ বাসায় আমি আর তুমি, বাকিদের ভুলে যাও। যদি চিৎকার চেঁচামেচি শোনো, ভেবে নিও পাশের বাসায় ঝগড়া লেগেছে। তুমি ইয়ারফোন কানে লাগিয়ে রিল্যাক্স করবে, ওকে? কলি তৎক্ষণাৎ ফিক করে হেসে উঠল। মাথা ঝাঁকিয়ে বলল, শাশুড়িও পাশের বাসার আন্টি হয়ে গেল? তবে ব্যাপারটা মন্দ না। আমি যথেষ্ট চেষ্টা করছি শাশুড়ির কথা পাত্তা না দেওয়ার। কলি একটু থেমে হঠাৎ রসিকতার ছলে বলল, নাফিদ, মায়ের কথা ভেবে দেখতে পারো। কি কথা?
দ্বিতীয় বিয়ে। হৃদি মেয়েটা ভালো, সুখে রাখবে। তবু বাবা হওয়ার সুখ অনুভব করতে পারবে। প্লিজ বিয়ে করো। নাফিদ দীর্ঘশ্বাস ফেলল, চিবিয়ে চিবিয়ে বলল, শান্তিতে ঘুমাতে দাও। এসব ফালতু লজিক ছাড়া কথা বলে আমার মাথা খারাপ করো না। কলি চুপ করে রইল। নাফিদ কলির মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের আচরণে আমি সত্যি দুঃখিত। তুমি প্লিজ মনে কষ্ট পেও না। শুধু মনে রেখো, আজীবন তোমার পাশে আছি। তুমি কানা হও, খোড়া হও, তবু তুমি ব্যতীত অন্য কাউকে আমি মৃত্যুর আগে স্পর্শ করব না। সেখানে অন্য কাউকে বিয়ে করা তো আরো দূরের কথা। নিজের প্রতি ভরসা রাখো। তুমি ধোঁকা দিল, এই নাফিদ ধোঁকাবাজ নয়। মেঘলা আকাশ, চারপাশে ফুরফুরে শীতল বাতাস। সকাল ঠিক 11টা। এই মিষ্টির সময় নিধি আর কলি মার্কেটে কিছু জিনিস কিনতে এসেছে। হুমায়রা একা একাই বকবক করেই যাচ্ছে। কলি মার্কেট থেকে একটা লিপস্টিক কিনলো। সেই লিপস্টিক হুমায়রার ছোট হাতে দিয়ে বলল, এটা পছন্দ হয়েছে? লিপস্টিক দেখে হুমায়রার চোখ দুটো চকচক করছে। নিধি তাকে এসব কিনে দেয় না, উল্টো শাসন করে বলে, এসব খারাপ, বড়দের জিনিস। এই ছোট বয়সে লিপস্টিক দিলে ঠোঁট কালো হবে। পিচ্চি মেয়েটাও মায়ের কথা মেনে নেয়, কিন্তু মনে তার ভীষণ ইচ্ছে। আজ মাম্মাম তার ইচ্ছে পূরণ করেছে। সে হাতের লিপস্টিক উল্টে পাল্টে দেখে গাল ভরে হাসলো। কলির গলা জড়িয়ে ধরে চুমু খেলো টপাটপ। ঠোঁট টিপে বলল, আমার বেস্ট মাম্মাম। আম্মু ব্যাড গার্ল। নিধি ভেংচি কেটে তার গালে মৃদু থাপ্পড় মারে। হুমায়রা কটমট করে তাকায়। কেনাকাটা শেষে ওরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসে। কলিং বেল বাজাতেই কিছু সময় পর দরজা খুলে দেয় হৃদি। তৎক্ষণাৎ বাইরে দাঁড়িয়ে থাকা দুটি নারী হকচকে ওঠে। কপাল কুঁচকে তাকায় একে অপরের দিকে। নিধি আশ্চর্য হয়ে বলল, হৃদি আপু তুমি? হ্যাঁ, সারপ্রাইজ। এসো নিধি। চোরা চোখে সে কলির দিকে তাকিয়ে উত্তর দেয়। কলির গা পিত্তি জ্বলে যাচ্ছে। এই মেয়ে বাসায় কখন আসলো? ওরা বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পায় হৃদির মা অর্থাৎ নাফিদের খালাও আছে। আজ শাশুড়ির মুখে কি চমৎকার হাসি লেগে আছে। হৃদিকে পাশে বসে আদর করছেন। কলি সামনে তাকিয়ে সবকিছু অবলোকন করলো। তবে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে তার। কেন হচ্ছে? নাফিদকে হারানোর। উহু, এত সহজে সে হারবে না। নিজের অধিকার রক্ষার জন্য সব করবে। নাফিদ যে পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে, ততক্ষণ সে খুঁটি গেড়ে বসে থাকবে। শত অপমান, কটু বাক্য শুনে এক পাও নড়বে না। নাফিদকে এই মেয়েটির পাশে ভাবতেও মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। তাছাড়া হঠাৎ করেই বা ওনারা এ বাসায় কেন? তবে কি শাশুড়ির প্ল্যান? কলি লম্বা লম্বা শ্বাস নিল। মহিলাটি নিধিকে ডেকে আদর করছেন। কলি রুমে যাওয়ার সময় সৌজন্যে সালাম দিল। মহিলাটি থমথমে মুখে সালামের উত্তর নেয়। নাক মুখ কুঁচকে বলল, বাড়ির বউ হয়ে বাইরে ধেই ধেই করে ঘুরে বেড়াও। এসব নাফিদ জানে? অসভ্য মেয়ে। সন্তান জন্ম দিতে পারে না, তবু মুখে কি হাসি। খুব খুশিতে আছো মনে হয়। একটু অনুশোচনা হয় না? তোমার জায়গা আমি হলে কবেই গলায় দড়ি দিতাম। লজ্জায় স্বামীর ঘরেই পা দিতাম না। কলির বুকটা মুচড় দিয়ে ওঠে, কিন্তু পরক্ষণে মনে পড়ে কালকে রাতে নাফিদের কথাগুলো। মানুষটা তার পাশে আছে, তাহলে এদের খোঁচামূলক কথায় কি আসে যায়? সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হৃদি খিলখিল করে হাসছে। নিধি দুঃখে শক্ত গলায় বলল, খালা, তুমিও নিজের বোনের মতো আচরণ করছো? করব না? আমার বোনকে অশান্তি দিচ্ছে, আমি চুপ করে থাকবো? অভদ্রতা করলেই মেরে ওই মেয়ের চামড়া তুলে ফেলবো। এ বাসায় থেকে ওর কি লাভ বুঝি না। সম্পত্তির লোভ। ওর মতো মেয়ে তো ভালো করে জানে স্বামীকে হাতিয়ে কিভাবে সম্পত্তি দখল করা যায়। আমি বেঁচে থাকতে ওর ইচ্ছে পূরণ হবে না। প্রতিটি বিষাক্ত কথায় কলির চল শক্ত হয়ে যায়। গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে রক্তচক্ষু মেলে তাকালো খালার দিকে। হঠাৎ শাহিদা বেগম বললেন, চুপ কর বোন, এসব বলে লাভ নেই। যদি ওর লজ্জা থাকতো অনেক আগে বাড়ি ছেড়ে চলে যেত। বছর ধরে এসব বলছি, তবুও এক পাও নড়ে না, খুঁটি গেড়ে বসেছে। আমি চলে এসেছি, এমন টাইট দিব কালকেই বাপ বাপ করে পালাবে। কলির চোখ দুটি জ্বলছে, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এতদিন শাশুড়ি, এবার তার বোনও। কলি হাতের ব্যাগ শক্ত করে চেপে ধরে, চোয়াল শক্ত করে বলল, যতদিন নাফিদের বউ আছি ঠিক ততদিন শত কাটা আসলেও ঘরের বাইরে পা দিব না। পারলে যা করার করুন, নাফিদকে ছাড়ছি না।
হৃদি উঠে দাঁড়ায়, ক্রোধে থরথর করে কেঁপে বলল, এত আত্মবিশ্বাস তোর, এত জেদ, সব ভেঙে যাবে আজ। তোকে নাফিদ নিজেই ঘাট ধাক্কা দিয়ে বের করবে। আমার ভালোবাসায় মুড়িয়ে তোর নাম ভুলিয়ে দিব। আজ আসতে দে নাফিদকে, পারলে নিয়ে দেখা, শেষে তুই নিজে অপমানে মুখ লুকানোর জায়গা পাবি না। কলি ক্রোধে ফোঁস করছে। হৃদি রেগে যায়, বলল, তুই আমাকে কথা শোনাচ্ছিস? এত সাহস! আজ এমন অবস্থা করব, চিরদিন মনে রাখবি। কলি রাগে গজগজ করে তার দিকে এগিয়ে যায়। হৃদিকে চুপ করতে বলল নিধি। কলি তার চোখে চোখ রেখে বলল, নষ্টা মেয়ে, তোর মতো ইতর আমার সংসারে ঢুকবে, যে নাকি বিয়ের 6 মাসের মাথায় বাপের বাড়ি চলে এসেছে, অগণিত ছেলের সঙ্গে চলাফেরা, সে আবার ঘরে আসবে? তোর মতো জঘন্য নই আমি। 4 বছর ধরে সংসার করছি, ভুলেও নাফিদের দিকে নজর দিলে তোর চোখ দুটি তুলে নিব, সাবধান করছি, দূরে থাক আমাদের থেকে। কলির প্রতিটি কথা সামনে বসা 3 জনের গায়ে আগুন ধরিয়ে দেয়। কলি তাদের রাগান্বিত মুখ দেখে ফিচেল হেসে বলল, আর কে যেন বলল আমাকে টাইট দিবে? দিয়ে দেখাক, সামনেই দাঁড়িয়ে। এতদিন মায়ের কথা সহ্য করলো, বাইরের কোনো মানুষের কথা সহ্য করব না। একদম মুখের উপর জবাব দিয়ে দিব। আমি সংসার করব নাকি করব না, এসব নাফিদার আমার ব্যাপার, বাইরের লোকের নয়। শাহিদা বেগম তেতে ওঠে, চুপ কর মেয়ে, আমার বোনকে অপমান করছিস? বেরিয়ে যা বাসা থেকে, তোর মুখ দেখতেও ইচ্ছে করে না। আপনার বোনকে বলুন লিমিট ক্রস না করতে, তার নষ্টা মেয়ে আমাকে কোন সাহসে অপমান। কলির কথা শেষ হওয়ার আগে আকস্মিক এক ঘটনা ঘটে গেল। নাফিদের খালার তেরে এসে শক্ত হাতে চর বসিয়ে দিল কলির গালে। রাগে তিনি থরথর করে কাঁপছে। মহিলাটি চর মেরে হাত উঁচু করলো, তর্জনে আঙুল তুলে শাসিয়ে শাসিয়ে বলল, এই চর হচ্ছে ভদ্রতা শিখানোর জন্য। তোকে যতদিন ভদ্রতা পুরোপুরি ভাবে না শিখাচ্ছি, ততদিন এই বাসাতেই থাকবো। নাফিদকে ডিভোর্স না করানো অব্দি শান্তি নেই আমার। চোখের সামনে থেকে দূর হ। নষ্টা আমার মেয়ে নয়, নষ্টা তুই। সাইদা সহ নিধিও আজ হতভম্ব। হুমায়রা ভয়ে মায়ের বুকে মুখ লুকালো। নিধি দৌড়ে গিয়ে কলিকে জড়িয়ে ধরে খালাকে বলল, এটা কি করলে তুমি? ভাবির গায়ে হাত তুললে? ভাই জানতে পারলে কি হবে জানো? সব তছনছ করে ফেলবে। তার খালা মুখ বাঁকিয়ে বোনের কাছে যায়। সাইদা হতভাগ্য হয়ে বসে আছে। সে ভাবতেও পারেনি এই মুহূর্তে বোন এমন করবে। তিনি ছেলেকে যথেষ্ট ভয় পায়। ছেলের কথা মনে হতেই সে দরদর করে ঘামতে থাকে। আজ একটা সর্বনাশ হয়ে যাবে বাসে। নাফিদ জানতে পারলে তাকে আস্ত রাখবে না। সে ঘেমে বসে পড়ল সোফায়। কলি হাত থেকে শপিং ব্যাগ অজান্তেই পড়ে গেল। ডান হাত গালে রেখে সে রাগে রিরি করে। এত বড় অপমান সে এই জীবনেও হয়নি। আজ কিনা একটা বাইরের লোক তাকে চর মারল। একটু আগে দৃশ্য তার চোখে এখনো ভাসছে। সে চোখ বড় করে লম্বা লম্বা শ্বাস ফেলে ক্রোধে দিশেহারা হয়ে চট করে তাকায় সামনে। হৃদে ঠোঁট টিপে হাসছে। তৎক্ষণাৎ রাগে মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাগে দুঃখে হঠাৎ এগিয়ে গিয়ে সেও হৃদির গালে থাপ্পড় বসায়। নিধির হাত গা থেকে ছাড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই চর আমার সংসারে আগুন ধরানোর জন্য। শত চেষ্টা করলো, নাফিদের জীবনে আসতে পারবি না। পারলে আমাকে মেরে নিজের জায়গা বুঝে নে। হৃদির মা উঠে বসল। কলি তার দিকে গরম চোখে তাকিয়ে হনহনিয়ে দরজার কাছে যায়। নিধি এখনো পাথরের মতো দাঁড়িয়ে। কলি গায়ের এক কাপড়ে বাসা থেকে বের হলো। গেটের কাছে গিয়ে একবার পেছন ঘুরে তাকালো। তার চোখ দুটো থেকে আগুনের ফুলকি ঝরছে। তার চোখের গরম পানি ততক্ষণে গড়িয়ে পড়েছে। সে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে চোখ বন্ধ করলো। এত অপমানেও এই বাসায় থাকা তার পক্ষে সম্ভব নয়। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই মানুষদের সাথে এক বাসায় থাকা অসম্ভব। সংসার তার উচ্ছন্নে যাক, আগে কলির সম্মান। সে হাতের পার্স কাঁধে নিয়ে রাস্তায় চলে যায়। চোখের কুর্নিশ থেকে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। সে যতটা তাদের কথায় দুমড়ে মুচড়ে গেছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে মাতৃত্বে আঘাত আর আত্মসম্মানে হাত। সূর্যের উত্তাপ প্রতিদিনের থেকে আজ একটু কম। বাইরে যানবাহনের শব্দে চটে যাওয়া মেজাজ আরো বেশি বিগড়ে যাচ্ছে। নিধি মেয়েকে নিয়ে চোখ মুখ শক্ত করে রুমে বসে চিন্তা করছে। কলের মতো ধৈর্যশীল মেয়েটাও আজ অপমানে হেরে বেরিয়ে গেছে বাসা থেকে। নিধি সেই ঘটনার পর থেকেই
মায়ের ওপর একরাশ ঘৃণা জন্মে হৃদয়। তার খালামণির মুখে কোনো চিন্তার ছাপ নেই। তিনি নিশ্চিন্তে নাফিদের বিছানায় শুয়ে মোবাইল দেখছে। এরকম দৃশ্য একদম সহ্য হচ্ছে না নিধির। এক পর্যায়ে বিরক্ত হয়ে সে ঘন্টাখানিক পর নাফিদকে কল করলো। জরুরি দরকারে বাসায় চলে আসার আদেশ করে। নিধির কণ্ঠস্বর শুনে চিন্তিত মুখে নাফিদ কিছু সময়ের ব্যবধানে বাসায় পৌঁছালো। এসে দেখলো শাহিদা বেগম বিরক্তি মুখে সোফায় বসে আছে। সে চিন্তিত হয়ে তার রুমে প্রবেশ করে। তৎক্ষণাৎ নজরে পড়ল রিধি এবং খালামণিকে। হঠাৎ এই অসময়ে বাসায় এদের দুজনকে দেখে নাফিদের কপালের ভাঁজ আরো গাঢ় হয়। সে বাইরে বেরিয়ে আশেপাশে কলিকে খুঁজে চিৎকার করে বলল, কলি কোথায় নিধি? আকস্মিক হুঙ্কারে রিধি সহ বাকিরা শিউরে ওঠে। নিধি বড় বড় পা ফেলে চোখের পানি মুছে নাফিদের সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎ হুমায়রা কেঁদে ওঠে। হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে অভিযোগ করে, মাম্মাম কোথায় যেন চলে গেছে মামা। মাম্মাম বাসায় নেই। নাই। নাফিদ স্তব্ধ হয়ে যায়। হুমায়রা বিছানায় শুয়ে থাকা খালামণিকে দেখিয়ে বলল, ওই পচা নানু আর আন্টি মাম্মামকে মেরেছে। কথা শেষ করে হুমায়রা ফুঁফিয়ে ওঠে। নিধি তাকে জড়িয়ে ধরে অপরাধী মুখে ভাইয়ের দিকে তাকালো। সকালের ঘটনা এক এক করে খুলে বলল। নাফিদ স্তব্ধ হয়ে যায়। নিধি যা বলে তা সত্যি। বাচ্চারা কখনো মিথ্যা বলে না। কিন্তু কলি কিভাবে বাসা থেকে চলে গেল? খালামণি এসে কি কলিকে হেনস্থা করেছে? অপমানে তার শক্ত হৃদয় ভেঙে দিয়েছে। নাফিদের মস্তিষ্ক গরম হয়ে যায়। সে আর ভাবতে পারল না। ক্রোধে রিরি করে খালামণির পানে এগিয়ে যায়। হাত দুটি মুষ্টিবদ্ধ রেখে চিবিয়ে চিবিয়ে ডাকে, মা, আমার অনুপস্থিতিতে কলির গায়ে হাত তোলার সাহস হলো কিভাবে? উত্তর দাও। শাহিদা বেগম কেঁপে উঠে হনহনিয়ে রুমে যায়। বোনের দিকে দাঁতে দাঁত চেপে বলল, তোর বউ রিদিকে চড় মেরেছে। নাফিদ তৎক্ষণাৎ অগ্নি চোখে তাকালো। চোয়াল শক্ত করে জবাব দেয়, বেশ করেছে। ওর মতো থার্ড ক্লাস মেয়েকে থাপড়িয়ে কান গরম করা উচিত, বেয়াদব। বয়সে বড় সে ভাবিকে অপমান করে। লজ্জা করলো না? আমার অনুপস্থিতিতে কোন সাহসে খালামণি কলির গায়ে হাত তোলে? এত তেজ আমি বাসায় থাকা অবস্থায় দেখাবে? তোমরা কি চাও আমার বোঝা শেষ? এই বাসায় কলি আর আমার জায়গা হবে না। ওকে ফাইন, চলে যাচ্ছি বাসা থেকে। ভুলেও এ বাসা মুখ হব না। ছেলের কথায় শাহিদা বেগম চমকে ওঠে। মাথায় একটি কথাই বাজছে, নাহিদ তাকে ছেড়ে বউকে নিয়ে আলাদা বাসায় থাকবে। তৎক্ষণাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। সে কোনোভাবেই মানতে পারল না নাফিদের কথাগুলো। আঁচল খামচে মুখে চেপে কেঁদে ওঠে। নাফিদ আবারও বলল, সবসময় আমি কলির থেকে তোমাকে বেশি ভালোবেসেছি। মেয়েটাকে কত কি বলে হেনস্থা করেছ, তবুও চুপ থেকেছি। দেখেও না দেখার ভান করেছি। সারাক্ষণ অশান্তি না করলে তোমার পেটে ভাত হজম হতো না। কলি মুখে কিছু না বললে আমি বুঝি মা। চাইলেই অনেক আগে এ বাসা ছেড়ে দূরে যেতে পারতাম। কিন্তু শুধুমাত্র তোমার কথা ভেবে এই অশান্তির মাঝেও কল্পনাও করিনি কলিকে নিয়ে অন্য কোথাও যাব, তোমার থেকে আলাদা থাকবো। অথচ ভাগ্য আজ সেটাই করতে বাধ্য করলো। সবসময় মনে হতো বাসায় একা কিভাবে থাকবে তুমি। কিন্তু দিন দিন তোমার পাগলামি বেড়ে যাচ্ছে মা। তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছো। আমার স্ত্রীকে তোমার সামনে অপমান, গায়ে হাত তুললো, তবুও তুমি কিচ্ছু বলনি। কেন এমন করলে? এবার আর পারছি না এক বাসায় থাকতে। তুমি আমার মা, আর কলি আমার অর্ধাঙ্গিনী। আমি একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে থাকতে পারবো না। তাই দিন দিন আরো সম্পর্ক খারাপ হওয়ার আগে আলাদা থাকাই ভালো। তবে খুব করে চেয়েছিলাম দুজনকে নিয়ে বাঁচি, কিন্তু তুমি তা হতে দিলে না। এ বাসায় একা রেখে তোমাকে ছেড়ে যাওয়ার কল্পনাও করিনি। আজ বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। ভালো থেকো মা, একা থেকো শান্তিতে, কেউ আর বিরক্ত করবে না। শাহিদা বেগম এবার ভেঙে পড়লেন। সোফায় বসে কপাল চাপড়ে কান্না করতে থাকে। নিধি দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছল। তার মা অতিরিক্ত বেড়েছিল, যার ফলস্বরূপ আজ এই পরিস্থিতি। শাহিদা বেগম ছেলের কথায় তীব্র কষ্টে জর্জরিত হলো। মানতে বড়ই কষ্ট হলো সেসব হারিয়ে ফেলছে। শাহিদা কান্না মিশ্রিত কণ্ঠে কিছু কথা বলার জন্য মুখ খুললেন, কিন্তু তার আগেই নাফিদের খালামণি মুখ বাঁকা করে বলল, এ কেমন কথা? তুই কি আসলে আমার ভাগ্নে? বউকে নিয়ে আহ্লাদ করার মানে কি?
বউয়ের জন্য নিজের জন্মদাত্রী মাকে ফেলে চলে যাবি? এসব ভাবলেই আমার রাগ তরতর করে বাড়ছে। মনে রাখিস, ওই মেয়ের জন্য একদিন তুই পস্তাবি। আমরা কি বাড়ির বউ ছিলাম না? তার মাঝে একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। ওই মেয়ের জন্য তুই বাসা ছেড়ে চলে যাবি? আমার বোনকে একা করবি? ছি, ছি নাফিদ। নাফিদ রাগে ফোঁসফোঁস করছে। সে হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে তাকালো, অথচ এসবেও খালামণি পাত্তা দিল না। তিনি দেদারসে বলতে থাকে, কলিকে কখনোই শুধু শুধু মারিনি। তোর খালা হই আমি, অথচ ওই মেয়ে বেয়াদবি করে আমার সাথে। এজন্য হালকা একটা চর মেরেছি নাফিদ। কারণ রিদিকে বাজে কথা বলছিল। আমার সামনে আমার মেয়েকে বাজে কথা বলা? উচিত শিক্ষা দিয়েছি। ভুলেও কখনো কাউকে বাজে কথা বলবে না। এখন তুই ভেবে বল, আমি কি ঠিক করিনি? বাড়ির বউ হয়ে বেয়াদবি কেন করবে? নাফিদ রক্তচক্ষু নিয়ে তাকালো। খালামণি এবার চুপসে গেল ভয়ে। সে এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করে। নাফিদ দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদবি শিখিয়েছ তোমরা, তাহলে শিখবে না? আর কত কষ্ট দিবে কলিকে? শেষ পর্যন্ত তোমরাই জয়ী হলে। কলি চলে গেল বাড়ি ছেড়ে, আর কখনোই এ বাড়ির দিকে ফিরেও তাকাবে না। শাহিদা বেগমের অপরাধবোধ ঘিরে ধরল। নাফিদ বাসা থেকে চলে যাবে শুনে কষ্ট হচ্ছে তার। নিধি চুপচাপ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। খালামণি হালকা ঢোক গিলে নরম স্বরে বলল, বলছি কি, আপদ বিদে হয়েছে, বেশ হয়েছে। তুই এখন ডিভোর্স দিয়ে রিদিকে বিয়ে কর। আমি আজই বিয়ে দিতে রাজি। নাফিদ ডান হাত উঁচিয়ে থামিয়ে দিল খালামণিকে। সে হন্তদন্ত হয়ে কলিকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। আজ শাহিদাও কিছু বলতে পারছে না ছেলের মুখের উপর। তিনি চুপচাপ বসে বসে নিঃশব্দে কাঁদছে। নাফিদ কিছুক্ষণ পর উপায় না পেয়ে গায়ের ঘামযুক্ত ড্রেসে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলো। আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাইকে জিজ্ঞেস করেও ফল পাওয়া গেল না। শেষে ইতস্তত বোধ করে রোজিনা আক্তারকে বলল, মা, কলি কি আপনাদের ওখানে? রোজিনা আক্তার রান্না করছিলেন। তিনি হাতের খুন্তি রেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, না বাবা, কেন, কি হয়েছে? আমার মেয়েটার কি হলো? ঠিক আছে তো? নাফিদ তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়, লম্বা শ্বাস ফেলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। মেয়েকি হেসে বলল, মা, চিন্তা করছেন কেন? আসলে আমি অফিসে, ওর ফোন বন্ধ, হয়তো চার্জ নেই। মা বলল বাইরে গেছে, তাই ভাবলাম আপনাদের ওখানে। ওর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। সমস্যা নেই, বাসায় পৌঁছে রাতে বলবো। রোজিনা আক্তারের কলিজায় পানি আসে। সে হালকা কথা বলে কল কেটে দেয়। নাফিদ ব্যর্থ হয়ে দুর্বল পায়ে হেঁটে যায় সামনের টঙের দোকানে। সেখানের বেঞ্চিতে বসে দুহাতে মাথার চুল খামচে ধরে। চোখ দুটি মুহূর্তে লাল হয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে শক্ত গলায় বলল, কোথায় খুঁজবো তোমায় কলি? দিন শেষে চলেই গেলে, ফিরে আসো প্লিজ। কোলাহলপূর্ণ শহরে রাতের বৈদ্যুতিক আলোয় গাড়ি আপন গতিতে ছুটে চলছে। দুপুর থেকে রাত 9টার পরেও কলির হদিস মেলেনি। নাফিদ একটানা আশেপাশে খুঁজে হয়রান। মোবাইল ফোনও বন্ধ। কাছের কোনো বন্ধুদের বাসায়ও নেই। ছেলেটি হতাশ হয়ে বসে আছে একটি ব্রিজের নিচে। সেখানে ঝালমুড়ি, চা, কফি, ফুচকা সহ আরো নানান কিছু পাওয়া যায়। সে একটি পুরনো বেঞ্চিতে বসে সিগারেট খাচ্ছে। নাফিদের সিগারেট খাওয়ার অভ্যাস নেই, কিন্তু প্রচন্ড হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশনে হুটহাট দু একটা খায়, একটু মানসিক শান্তির জন্য। নাফিদ বাসায় প্রতিদিন রাত 9টা 10 থেকে 20-এর মাঝেই চলে আসে। আজ ঠিক 9টা 22 মিনিটে ছেলেটার ফোন হঠাৎ তিক্ত রিংটোনে বেজে উঠল। নাফিদ হন্তদন্ত হয়ে হাতে থাকা ফোন চোখের সামনে রাখতেই তৎক্ষণাৎ নজরে পড়ে জলজল করা কলির নাম। বেচারা উত্তেজিত হয়ে চট করে রিসিভ করলো। কলি, তুমি কোথায়? বাসা থেকে কেন চলে গেলে? আমার কথা মনে পড়লো না? কোথায় তুমি? ওপাশ থেকে কলির পরক্ষণে শক্ত জবাব এলো, মনে পড়েছে বলেই কল করেছি। আমি তোমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তুমি চলে আসো। সাথে কিছু টাকা সঙ্গে আনবে। নাফিদকে কিছু জিজ্ঞেস করার আগেই কলি কল কেটে দেয়। ছেলেটি তৎক্ষণাৎ গাড়ি করে অফিসের সামনে পৌঁছালো। আশেপাশে নজর বোলাতে চোখ পড়লো একটু দূরে মলিন মুখে দাঁড়িয়ে বইয়ের দিকে। মুহূর্তেই দৌড়ে গেল, সারাদিন কোথায় ছিলে? কতবার কল করেছি জানো? ফোন বন্ধ কেন? কলি উত্তর দিল না। এদিকে তার বাহু জড়িয়ে ধরতেই চোখ মুখ কুঁচকে গেল। নাফিদের গায়ে নাক ডুবিয়ে গন্ধ শুকে রাগান্বিত হলো।
চোয়াল শক্ত করে তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, তুমি সিগারেট খেয়েছ? নাফিদ ভরকে যায়। এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, ওই একটু কলি শোনা, তোমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সরি, আর ভুল হবে না। তুমি কল কেন ধরনি? কলি তেড়ে গেল। দাঁতে দাঁত শক্ত করে বলল, তাই বলে সিগারেট খাবে? চলে যাও তুমি, আমি যাব না তোমার সাথে। দুঃখিত বউ, কান ধরতে রাজি, তবু আমার সঙ্গে চলো। কলির আগে ফোঁস করে নাফিদের বুকে কিল বসায়। নাফিদ হেসে বলল, সারাদিন কোথায় ছিলে? কলি মলিন মুখে চোখ বন্ধ করলো, নাক টেনে বলল, ঋতু, কলেজ ফ্রেন্ডের বাসায়। নাফিদ তৎক্ষণাৎ হালকা করে জড়িয়ে ধরে কলির মাথায় হাত বুলিয়ে দেয়। কলি সকালের ঘটনা সব সংক্ষেপে বলার পর নাফিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, নিধি বলেছে, এখন কি করব বলো? ভাড়া বাসায় উঠবো, তোমার ইনকামের টাকায় দুজনের সংসার দিব্যি চলে যাবে। ঠিক আছে, যেখানে আমার বইয়ের কোনো মূল্য নেই, সে বাসা আর এক বিন্দুও নয়। তবে কালকে আমি বাসায় যাব, প্রয়োজনীয় সব নিয়ে আসবো। কলি নাকচ করলো না, তবে চিন্তিত হয়ে স্বামীর গালে হাত রেখে বলল, কিন্তু এখন কোথায় যাব? নাফিদ কথা বাড়ালো না, তাকে এক হাত জড়িয়ে ধরে একটা রিক্সা ডাকলো। রাতের শহরে শাঁসা করে বাতাস বইছে, সেই ঠান্ডা বাতাসে কলি ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। নাফিদ বুঝতে পেরে জড়িয়ে নেয় কলিকে নিজের গায়ের সাথে। মিষ্টি মধুর উষ্ণ আমেজে বইয়ের কোমর চেপে ধরে বলল, আমার কলিগের বাসায় যাব, সে প্রায়ই যেতে বলে। ছেলেটা ভীষণ ভালো। ভাবছি একবার যেহেতু বাসা থেকে চলে আসলাম, তাই অফিসের কাছে নতুন বাসা খুঁজতে হবে। 2-3 দিনের মধ্যে কোনো উপায় হয়ে যাবে, ততদিন ওদের বাসাতেই থাকবো। কলি নতুন এক স্বপ্নের আশায় স্বামীর কাঁধে মাথা রেখে কল্পনা করতে থাকে। আজ থেকে দুজনের ছোট্ট সংসার গড়ে তোলার যুদ্ধ। একটু একটু করে মিলেমিশে সব করবে, নতুন করে সাজাবে তাদের সংসার। হৃদয়ের বাসা কাছাকাছি থাকায় কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল। হৃদয় ছেলেটা এই রাতে হঠাৎ নাফিদকে দেখে খুশি হলো, সাথে আবার কলি। তার বউ তানিয়া তৎক্ষণাৎ রান্না বান্না শেষে নানান গল্প শুরু করে। রাতে ডিনার শেষ করার পর ওদের গেস্ট রুমে বিছানা করে দিল হৃদয়। আজ সারাদিন দুজনের ওপর দিয়েই কষ্ট গিয়েছে, তাই ঝটপট শুয়ে পড়ল। নাফিদ বউকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভোরের শিশিরে ভেজা ফুলের মতো কাল থেকে আমাদের জীবনও রঙিন হবে। ছোট্ট একটি সংসার গড়ে তুলব কলি। ভবিষ্যতের দিনগুলোতে ফুল হওয়ার আগে এই কলিকে আর ঝরে যেতে দিব না, বরং কলি থেকে পূর্ণাঙ্গ সুবাসিত মিষ্টি ফুল হয়ে বেঁচে থাকবে সবার মাঝে, শুধু আমার ভালোবাসার কলি হয়ে। নতুন সকালের সূচনার সঙ্গে সঙ্গে শুরু হলো কলি আর নাফিদের জীবন। নাফিদ পরের দিন সকালেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেয়। মাকে জড়িয়ে ধরে আবেগী হয়ে পড়ে। ছেলে তার থেকে দূরে সরে যাচ্ছে এটা মানতে বুক ভারী হয়ে ওঠে শাহিদার। কিন্তু শত বাধাও শুনতে রাজি নয় নাফিদ। সে কাটকাট গলায় খালামনির উদ্দেশ্যে কথা বলে বেরিয়ে আসে বাসা থেকে। হৃদয়ের বাসায় 5 দিন থাকার মাঝে নাফিদ অফিসের কাছে একটি ছোট্ট ফ্ল্যাট পেয়ে যায়। 2টি বেডরুম আর একটি ডাইনিং। কলির কখনো বিলাসবহুল জিনিসের ইচ্ছে ছিল না, সেই হিসেবে তারা ওই ছোট্ট ফ্ল্যাটে জীবনযাপন করতে থাকে। সপ্তাহে 6 দিন একে অপরের কাজে হেল্প করা। শুক্রবার ছুটির দিনে বিকেলে ওরা ঘুরে বেড়ায় শহরের আনাচে কানাচে। রাতে শীতল বাতাস ছুঁয়ে দেয় কলিকে। জীবনটা যে এত মিঠা আগে কখনো উপভোগ করেনি। আজকাল ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি। নাফিদ এক দৃষ্টিতে তাকিয়ে সেই ভুবন মোহিনী হাসির মালিককে দেখে। পরবর্তী দিনগুলো যাচ্ছিল তাদের স্বপ্নের মতো। মনে হতো তারা সদ্য বিবাহ করা নবদম্পতি, যেখানে ছিল এক আকাশসম ভালোবাসা। তবু দিন শেষে শাহিদার শাসন বারণ খুব মনে পড়ে কলির। বিষণ্ণ বিকেলে সে ওই মানুষটার একাকিত্ব অনুভব করে কষ্ট পায়। নাফিদকে জানালে তেমন উত্তর পাওয়া যায় না। সে মায়ের অজস্র কল আলগোছে ইগনোর করে বলে, মা যখন নিজ থেকে অনুতপ্ত হবে, আমাদের শূন্যতা তাকে একা অনুভব করাবে, তোমাকে কষ্ট দেওয়ার ব্যথা বুঝবে। যেদিন সে নিজে এ বাসায় এসে নিজের ভুলগুলো স্বীকার করবে, ওই দিন আমরা তার কাছে ফিরে যাব। আমি বিশ্বাস করি আমার সহজ সরল মা বেশি দিন ওই বাসায় থাকতে পারবে না। দিন দিন আমাদের মূল্য বুঝবে, তখন নিজ থেকেই দৌড়ে চলে আসবে।
মা যতই বকুক, দিন শেষে আমাদের ভালোবাসে। সে ভালোবাসা অনুভব করার জন্য হলেও মাঝে মাঝে দূরে সরে যেতে হয়। দূরে গিয়ে আমার মূল্য বুঝাতে হয়। কলি স্বামীর কথা টু শব্দটিও করে না, তবে শাহিদাকে কল করার জন্য বেহায়া মন আকুপাকু করে। একটু ওই মানুষটার কণ্ঠ শোনার জন্য হৃদয় ভার হয়ে আসে। যতই সে কলিকে কথা শোনাক, তবুও কলি তাকে মায়ের জায়গায় বসিয়েছিল। ভালোবেসে মা ডেকেছে। শাহিদাও তো একসময় তাকে ভালোবাসতো, আদরে স্নেহে কাছে ডাকতো। কলি তো এসব ভুলতে পারে না। দিন শেষে দোষিত কলি। একটি সন্তান নারীর জীবনে অনেক মূল্যবান, যা নতুন করে প্রাণ দেয়। সেই ফুটফুটে একটি সন্তান তার নেই। কলি পাথরের মতো হৃদয় নিয়ে বারান্দায় বসে থাকে। চোখের পানি চলে আসে অজান্তি। তাদের নতুন সংসারে 1 মাস 2 মাস করে যখন 3 মাস পূর্ণ হয়, শাহিদা নিজের ভুল ছেলে বাড়ি ছেড়ে বের হওয়ার পরেই বুঝতে পারে, অনুভব করে কলির শূন্যতা। এই ভরা বাসায় একা থাকার মতো কষ্ট আর নেই। 3 মাস পর কলি বারান্দায় বসেছিল। তৎক্ষণাৎ কলিং বেল বেজে ওঠে। নাফিদ বাসাতেই ছিল। ছেলেটা দরজা খুলেই চমকে ওঠে। তার জন্মদায়িনী মা সামনে দাঁড়িয়ে। মুখের অবস্থা করুণ, কেমন শুকিয়ে রুক্ষ হয়ে গেছে। মানুষটা সে আগের জেদ তেজ কোথায় গেল? শাহিদা বেগম এতগুলো দিন পর ছেলেকে দেখে ফুঁফিয়ে উঠল। জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল, আমার বাবা। এই মায়ের কথা মনে পড়ে না? কত হাজার বার কল করেছি, সবসময় এড়িয়ে গেছিস। তুই সত্যি সত্যি আমাকে ফেলে আসতে পারলি? একবার ভাবলি না, ওই মেয়েকে না হয় একটু কথাই শোনাতাম। এতে জেদ দেখাতে হবে? তুই বল, আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? বুড়ো বয়সে ইচ্ছে করে না নাতিদের সাথে সময় কাটাতে? এজন্যই তো পাগলামি করতাম। কলির যদি সন্তান হতো, আমি কি তাকে কষ্ট দিতাম? শুধু তোদের জন্যই আমি পাগলামি করেছি নাফিদ। আমাকে মাফ কর বাবা। বাড়ি চল দুজন। ওই ফাঁকা বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমার একটা কথা রাখবি বল? তুই যদি আমার সাথে না যেতে চাস, তাহলে আমি এই বাসা থেকে নড়ব না, এখানেই থাকবো। নাফিদও তার মায়ের সাথে আবেগী হয়ে পড়ে। মাকে শক্ত করে ধরে চোখ বন্ধ করলো। বলল, এই দিনটির জন্যই আমি ওই দিন বাসা থেকে চলে এসেছিলাম মা। আমি চেয়েছি তুমি আমাদের মূল্য বোঝো। শাহিদা বেগম অঝরে কেঁদে যাচ্ছে। কলি দরজার পাশে তাকিয়ে মিষ্টি করে হাসল। চটপট পায়ে নাফিদের পাশে দাঁড়িয়ে সেও শাহিদাকে জড়িয়ে ধরে। শাশুড়ির মাথায় হাত বুলিয়ে বলল, এইবার অবশ্যই যাব মা, আজই যাব। শাহিদা ছেলেকে ছেড়ে কলিকে জড়িয়ে ধরে। বাচ্চাদের মতো সারা মুখে চুম্বন করে আদর করলেন। হাত জোর করে বলল, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। কত কষ্ট দিয়েছি তোকে, মাফ করে দে মা। আমার ঘরের অলক্ষ্মী নয়, তুই আমার সোনার সংসারের লক্ষ্মী। যেদিন কষ্ট পেয়ে বেরিয়ে গেলি, ওই দিন থেকে সংসার আমার ধ্বংস হচ্ছে একটু একটু করে। আবার ফিরে গিয়ে সংসারে হাল ধর। কলে খুশিতে কান্না করে দেয়। শাহিদাকে রুমে নিয়ে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বসে রইল। নাফিদ চোখ মুছে মলিন হাসে। শাহিদা কলিকে ছেড়ে রান্না করে গিয়ে নিজ হাতে রান্না বসায়। ছেলের পছন্দের সব আইটেম রেঁধে নিজ হাতে দুজনকে খাইয়ে দিল। এত বছর পর এমন আদরে যত্ন পেয়ে কলি কেঁদে ওঠে। তীব্র কষ্টের পর একটু আদর তাকে বাচ্চা বানিয়ে দেয়। নাফিদ যেন এই আগের মায়ের জন্য অপেক্ষা করছিল। শাহিদা বেগম চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বাকিটা সময় গল্প করলো। সারাদিন সময় কাটিয়ে সন্ধ্যার দিকে ছেলে আর ছেলের বউকে নিয়ে আবার নিজ বাসায় ফিরে। প্রথম বিয়ের দিন কলিকে যেভাবে ঘরে তুলেছিল, শাহিদার মনে হলো ঠিক সেই দৃশ্য আবার ঘটছে। ধীরে ধীরে একে অপরের উপর সকল অভিমান অভিযোগ ভুলে আবার নিজ বাসায় সংসার শুরু করে। শাহিদা সেই দিনের পর আর কলিকে কথা শোনায়নি। একজন মেয়ের মা হয়ে অনুভব করেছে কলির কষ্ট। একজন নারীর যদি সন্তান না থাকে, এমন যন্ত্রণা দুটি নেই। শ্বশুরও বেশ নরম হয়েছে কলির উপর। এরপরে সময়গুলো খুব দ্রুত কেটে গেছে। প্রায় বছর খানিক পর হঠাৎ কলিকে নিয়ে শাহিদা হসপিটালে যায়। একটি সদ্য জন্ম নেওয়া মেয়ে সন্তান তার কোলে দিয়ে বলেন, এই বাচ্চাটি আজ থেকে আমার দাদু, তুমি তার মা। ওকে নিজের সন্তানের মতো লালন পালন করে ভালো মানুষ গড়ে তুলবে। আমার নাফিদকে যেন খুব ভালোবাসে। কথাটি শোনার পরেই কলির সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে অনুভব করে
তার পা দুটি থরথর করে কাঁপছে, সারা দেহ এক হিমশীতল স্রোতে ভেসে যাচ্ছে। শাহিদা মুচকি হেসে কলির থুতনিতে হাত রাখে, আদরে কণ্ঠে বলে, বাবুটাকে তোমাদের জন্য নয়, আমার বুড়ো বয়সে সঙ্গ দেওয়ার জন্য দত্তক নিয়েছি, যাতে এই বুড়িটার সাথে সময় কাটাতে পারি। কলি সদ্য জন্ম নেওয়া বাবুটির দিকে তাকিয়ে দেখল, গলা কাঁপিয়ে কাঁদছে। সেও কেন জানি আজ কেঁদে উঠল। একজন মায়ের মতো সাদা তোয়ালে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বাবুটার কান্না থামানোর চেষ্টা করে। শাহিদা নিজের চোখের পানি মুছে বাবুকে নিজের কোলে নেয়। আশেপাশে হেঁটে দুলাতে দুলাতে কান্না থামালো। কোলে ওনার পেছন পেছন হাঁটছে। বাসায় বাবুকে সে নিয়ে যায়। নাহিদ যখন মায়ের মুখে জানতে পারল, তার অদ্ভুত এক অনুভূতি জেঁকে ধরে। নিজ সন্তান কথাটি শোনার পরই তার দিন দুনিয়া উলটপালট হয়ে যায়। সে দৌড়ে ঘাড়মাক্ত দেহেই বাবুকে কোলে নেয়, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে। দিন দিন কলি আর নাফিদের যত্নে, ভালোবাসায় সেই ছোট্ট আদরে বাবুটি বড় হতে থাকে। কলির শ্বশুর নাতির জন্য বিদেশ থেকে অজস্র জিনিস নিয়ে আসে। নাম রাখা হয় সানায়া। তাদের ভালোবাসায় ফুটফুটে মেয়েটি বড় হলো। আজ তার 4 বছর পূর্ণ হলো। নাফিদ এই কয়েকটি বছরে মেয়েকে নিজের থেকেও ভীষণ ভালোবাসে। এক পলক না দেখলেই পাগল হয়ে যায়। সেই সাথে কলিসহ পরিবারের সকল সদস্য, হুমায়রা, নিধি ভীষণ খুশি। সানায়া 4 বছর পূর্ণ হয়। নাফিদ আজ ছুটি নিয়েছে। বাসায় শাহিদা বিভিন্ন রকম লোভনীয় খাবার রান্না করে সবাইকে ডাকলো। নাফিদ মেয়েকে কোলে নিয়ে টেবিলে বসে, পেছন পেছন নিধি আর কলি। হুমায়রা সানায়ের গাল টেনে বলে, শুভ জন্মদিন সানা। শুভ জন্মদিন আপু। উহু, হয়নি। থ্যাং বলো। থ্যাংক ইউ হয়েছে। সানায় খিক খিক করে হেসে মাকে ডাকলো। নাফিদের গালে গাল লাগিয়ে বলল, আম্মু, বাবাকে লাভ ইউ বলেছে সানায়া। কলি হেসে তার চুল এলোমেলো করে নেয়। নাফিদ মেয়ের তুল তুলে গালে চুমু খেয়ে বলল, বাবা সানায়াকে ভীষণ ভালোবাসে মা, তুমি আমার পৃথিবী। শাহিদা বেগম প্লেট সবার সামনে রেখে মেয়েকে রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, এখন আমরা ভাড়াটিয়া, এ পৃথিবীতে ভাড়া থাকছি, তাই না হুমু নানু? বুদ্ধিমান হুমায়রা মাথা ঝাঁকালো। বিরিয়ানি মুখে তুলে প্রশংসা করে তার নানুর। ওদিকে সানায়া বকবক করেই যাচ্ছে। বাবাকে তার ছোট ছোট হাতে খাইয়ে দিয়ে আদর করছে। কলি মুখ বাঁকিয়ে বলল, নিজে খেতে পারে না, সে আবার আহ্লাদ করে ওই বেটাকে খাওয়াচ্ছে, ঢং। তোমার জ্বলছে নাকি কলি? নাফিদ মুসকি মুসকি হাসছে। সানায়া খিক খিক করে হেসে বাবাকে নকল করে বলল, তোমার জ্বলছে নাকি কলি? নাফিদ এবার উচ্চস্বরে হেসে ওঠে। সেই সাথে হেসে ফেলল সবাই। কলি গাল ফুলিয়ে শাসন করে। সানায়া চোখ মুখ কুঁচকে গরম চোখে তাকিয়ে বলল, নানুমণি, এই কলিকে বাসার বাইরে ফেলে আছো। ওই যে ডাস্টবিনে। শাহিদা বেগম উচ্চস্বরে হু হু করে হাসলো। মাথা ঝাঁকিয়ে বলল, ডাস্টবিন নয় নানু, ওই ডাস্টবিন। বলো ডাস্টবিন। সানায়া খুব চেষ্টা করলো ডাস্টবিন বলার, কিন্তু জিহবা নাড়াতে ব্যর্থ হয়ে চিৎকার করে বলল, ডাস্টবিন। আমি ঠিকই বলেছি, ডাস্টবিন। তুমি বলতে পারলো না। নাফিদ সানায়ার গাল টিপে চুমু খেলো। কলিসহ টেবিলে বসে সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছে। নাফিদের বাবা ভিডিও কলে। সবাইকে দেখে প্রাণ ভরে হাসলো। মনে মনে বলল, এই তো আমার পরিপূর্ণ সংসার। শেষ বয়সের 2 সাথী, হুমায়রা আর সানায়া। আমার 2 মেয়ে নিধি এবং কলি। সুখী হও তোমরা। এই জন্য এক সুখী পরিবার। দিন শেষে সবাই এভাবেই একে অপরের খুশির কারণ হয়ে বেঁচে থাকো। আমার সংসার শক্ত হাতে রক্ষা করো কলি। নাফিদ এবং কলির মিষ্টি সংসার হোক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।